আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের অধ্যায়টা করছিলাম না? ওকে ফাইন। তো আজকে আমরা একটা নতুন ম্যাথ সলভ করব। এটা হলো একটা বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2023 সালে এই কোয়েশ্চেনটা এসছে। ওকে, তো কোয়েশ্চেনটা হলো ঢাকা বোর্ড 2023, তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা চলো আমরা একটু পড়ি কোয়েশ্চেনটা কি বলা হয়েছে। জনাব হাফিজ বন্ডে বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত দুটি বন্ড সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। তো জনাব হাফিজ এখানে কি বলো তো, তিনি কি কোম্পানি? না, তিনি হচ্ছেন বিনিয়োগকারী। তো এই অধ্যায়টা যখন করা হবে তখন আমরা নিজেদেরকে কি মনে করব? আমরা হচ্ছে বিনিয়োগকারী, তাহলে আমরাই হচ্ছে হাফিজ, রাইট? এই অঙ্কটার মধ্যে বিনিয়োগকারী কে? জনাব হাফিজ। সো আমরা নিজেদেরকে হাফিজ মনে করতেছি, আমরাই বিনিয়োগকারী। আচ্ছা, আমরা বিনিয়োগ করতে চাই এবং বিনিয়োগ করার জন্য কয়টা অপশন আছে? দুইটা। একটা হলো টি কোম্পানির বন্ড আর একটা হলো কে কোম্পানির বন্ড। অর্থাৎ আমরা যদি চাই আমরা আমাদের টাকাগুলোকে নিয়ে টি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা আমাদের টাকাগুলোকে নিয়ে কে কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে পারি। ওকে, তো এখন তুমি কি অন্ধ কল্যাণ সমিতির মতো বিনিয়োগ করবা, যে আমি আমার টাকা নিয়ে চোখ বন্ধ করে 1 2 3 গুনলাম, যেটা 10, আচ্ছা যাও এখানে বিনিয়োগ, এইভাবে বিনিয়োগ করবা? অবভিয়াসলি নট। আমরা বিনিয়োগ করার জন্য কি করব? বন্ড ভ্যালুয়েশন করব। কি করব? বন্ড ভ্যালুয়েশন। আমরা বন্ড ভ্যালুয়েশন করে দেন আমরা কি করব? বিনিয়োগ করব, যে টি কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত নাকি কে কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত। ওকে, তো দেখো টি কোম্পানির বন্ডের বেশ কিছু তথ্য বা ইনফরমেশন দেয়া আছে। লিখিত মূল্য দেয়া আছে কত? 1000 টাকা। বাজার মূল্য দেয়া আছে কত? 700 টাকা। মেয়াদকাল দেয়া নাই। কুপন সুদের হার দেয়া আছে কত? 12%। প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে কত? 15%। আচ্ছা স্যার, তাহলে বলো এই যে লিখিত মূল্য, এই লিখিত মূল্যটাকে আমরা কি বলি? ফেস ভ্যালু। বাজার মূল্যটাকে সেলস ভ্যালু। মেয়াদকালকে এন। কুপন সুদের হার, এই কুপন সুদের হার থেকে আমরা কি পাই? সুদের পরিমাণ। কি পাই? সুদের পরিমাণ পাই। প্রত্যাশিত আয়ের হার, এটাকে আমরা কি নামে ডাকি বলো তো স্যার? কেডি নামে ডাকি, রাইট? তাহলে আমাদের দেখছো এখানে টি কোম্পানির কি দেয়া আছে? ফেস ভ্যালু। কি দেয়া আছে? সেলস ভ্যালু। দেয়া নাই কি? এন। মেয়াদকাল। কি দেয়া আছে? কুপন সুদের হার আই। আর কি দেয়া আছে? কেডি দেয়া আছে। ওকে, তো এই ইনফরমেশনগুলো দেয়া আছে কার? টি কোম্পানির। আবার সিমিলারলি একই ছকে কে কোম্পানিরও কিছু ইনফরমেশন দেয়া আছে। কি কি দেয়া আছে? ফেস ভ্যালু দেয়া আছে কে কোম্পানির কত? 2000। দেন সেলস ভ্যালু দেয়া আছে কত? 1000 টাকা। দেন মেয়াদকাল এন দেয়া আছে কত? 5 বছর। দেন সুদের হার আই দেয়া আছে? নো, সুদের হার দেয়া নাই। দেন কেডি দেয়া আছে কত? 10%। ওকে, তো আমরা দেখতে পেলাম টি কোম্পানির কিছু ইনফরমেশন দেয়া আছে, কিছু মিসিং আছে। আবার কে কোম্পানিরও কিছু ইনফরমেশন দেয়া আছে, কিছু ইনফরমেশন মিস আছে। ওকে, তো কি বলছে এখানে? ট্রেজারি বন্ড কি? ট্রেজারি বন্ড কি? আমি গতকালকে বলেছিলাম বা গত ক্লাসে বলেছিলাম যে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে আমরা বন্ডটাকে কয় ভাগ করতে পারি? 2 ভাগ। যে ইস্যু করলো সে যদি সরকার বা তার কোনো প্রতিনিধি হয়, এটাকে আমরা বলবো কি? ট্রেজারি বন্ড। আর যে বন্ডটা ইস্যু করলো সে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়, কোম্পানি হয়, এটাকে আমরা বলবো কর্পোরেট বন্ড। কি বলবো? তাহলে ট্রেজারি বন্ড আর কি? কর্পোরেট বন্ড। কয় রকমের বন্ড হয়? 2 রকম ইস্যুকারীর দৃষ্টিকোণ থেকে, তাই না? আচ্ছা, তাহলে ট্রেজারি বন্ড কি? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা। খ বললো অগ্রাধিকার শেয়ারকে কেন সংকট জাতীয় সিকিউরিটি বলা হয়? ব্যাখ্যা করো। আমরা গত ক্লাসেও কিন্তু এই কোয়েশ্চেনটা দেখেছিলাম, তাই না? মানে দেখছো একদম খুবই কমন কোয়েশ্চেন, এগুলো প্রায় প্রতিবারই রিপিট করে। তো অগ্রাধিকার শেয়ারকে কেন সংকট জাতীয় সিকিউরিটি বলা হয়? বিকজ অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং ঋণপত্রের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই কারণে অগ্রাধিকার শেয়ারকে সংকট জাতীয় সিকিউরিটি বলা হয়। ওকে, গ বলল কে কোম্পানি বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো। কোন কোম্পানি?
কে কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তো আমরা কি বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো না বলো? ইয়েস পারবো। তবে আমরা যদি বর্তমান মূল্য নির্ণয় করতে চাই অ্যাট ফার্স্ট আমরা কি করব বলো তো? কে কোম্পানির যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বন্ডের, ওই ইনফরমেশনগুলো আমরা লিখে ফেলবো। ওকে, তাহলে চলো আমরা অ্যাট ফার্স্ট কে কোম্পানির বন্ডের ইনফরমেশনগুলো লিখি। আচ্ছা, দেয়া আছে, কি দেয়া আছে? ফেস ভ্যালু কত দেয়া আছে? ফেস ভ্যালু 2000 টাকা। আর কি দেয়া আছে? সেলস ভ্যালু কত? 1000 টাকা। আর কি দেয়া আছে? এন মেয়াদকাল, তাই না? কত স্যার? 5 বছর। আচ্ছা, কুপন সুদের হার আই কি দেয়া আছে? না। প্রত্যাশিত আয়ের হার কেডি দেয়া আছে। কেডি কত? 10% বা 0.10। ওকে, অতএব আমরা কি নির্ণয় করবো বলো তো স্যার? বন্ডের মূল্য নির্ণয় করবো। অতএব ভিবি ইকুয়াল হোয়াট? তো বন্ডের মূল্যকে আমরা কি নামে ডাকি? ভিবি। ভিবি কত? আচ্ছা, আমরা জানি স্যার ভিবি নির্ণয় করার জন্য কয়টা ফর্মুলা ইউজ করা হয়? 3টা। কয়টা ফর্মুলা? 3টা। ওকে, এক, যদি সময় আর সুদ দুইটাই থাকে, বড় ফর্মুলাটা। শুধু সময় থাকলে মাঝারি ফর্মুলাটা, আর শুধু সুদ থাকলে ছোট ফর্মুলাটা। ওকে ফাইন, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? বড়টা, মাঝারিটা না ছোটটা? এইটা ডিপেন্ড করবে সময় আর সুদের উপর। তো চলো আমরা একটু সার্চ করি। এখানে সময় আছে না নাই? ইয়েস আছে। সুদ আছে? নাই। তাহলে শুধু সময় আছে, সুদ নাই। তো শুধু সময় আছে, সুদ নাই, বলো তো আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? মাঝারি ফর্মুলাটা। কোনটা? মাঝারিটা। তাহলে আমরা জানি ভিভি ইকুয়াল এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। ওকে, এটা হলো মাঝারি ফর্মুলাটা। ওকে ফাইন, এমভি। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে কি এমভি দেওয়া আছে? নো। এমভি মানে কি জানো? ওই যে মেয়াদকাল 5 বছর, 5 বছর পরে যে মূল্যটা আমরা ফেরত পাবো কোম্পানির কাছ থেকে, কে কোম্পানির কাছ থেকে, ওই মূল্যটা হলো এমভি। এখানে কোথাও কি বলছে যে আমরা 5 বছর পর কত পাবো? যদি না বলে তাহলে আমরা ফেস ভ্যালুটাকে এমভি ধরে নেব। ওকে, তাহলে এখানে ফেস ভ্যালু কত? 2000। সো আমরা 2000কে এমভি ধরে নিলাম। 1 প্লাস কেডি, কেডি কত? 0.10 পাওয়ার এন, এন কত? 5 বছর, ইকুয়াল 2000 ভাগ 1.10 পাওয়ার 5। তাহলে কত হয়? 1241.84 টাকা প্রায়। এখানে তো 41 আসলো। এখানে ভাগ করো, 2000 না? 2000 ভাগ 1.10 পাওয়ার 5, ওইটাই 1241.84 টাকা প্রায়। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি কে কোম্পানির বন্ডটা ক্রয় করি এবং এটাকে 5 বছর পর্যন্ত আমাদের কাছে রেখে দিই, যত আয় হবে সমস্ত আয়ের বর্তমান মূল্য কত টাকা? 1241 টাকা বা 1241.84 টাকা। তার মানে তুমি যদি এই কোম্পানির বন্ডটা কিনো, ইন ফিউচারে তোমার যত রকম ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে সবগুলো বেনিফিটের প্রেজেন্ট ভ্যালু কত? তার মানে তুমি এই বন্ডটা যদি কেনো, কখন কিনবা? ভবিষ্যতে না এখন? মিয়া, কিনবা তো এখন, ফ্যাসিলিটিস পাবা ভবিষ্যতে, রাইট? তাহলে এখন কিনবা যেই মূল্যে, সেই মূল্যটা এই মূল্যের চেয়ে কী হইতে হবে বলো তো? কম হইতে হবে। কারণ তুমি বন্ড থেকে যা আয় করতেছো তার বর্তমান মূল্য 1241। সো তুমি এখন বন্ডটা যে দামে কিনতেছো, বাজার মূল্য মানে কি? এখনকার বাজার ক্রয় মূল্য। তো তুমি এখন যেই দামে বন্ডটা কিনতেছো বাজার থেকে, সেই মূল্যটা অবশ্যই ভিভির থেকে কি হওয়া উচিত? কম হওয়া উচিত। এখন তুমি বলো তো কে কোম্পানির বাজার মূল্য কত? 1000 টাকা। ওকে, আর প্রকৃত মূল্য কত? 1241 টাকা। তাহলে
কে কোম্পানির বন্ডের প্রকৃত মূল্যের চেয়ে বাজার মূল্যটা কি কম, অর্থাৎ তোমার আয়ের বর্তমান মূল্যের চেয়ে ব্যয়ের বর্তমান মূল্যটা কি কম, তাহলে তুমি এই কোম্পানির বন্ডটা ক্রয় করবা নাকি করবা না? ইয়েস, করবো। আমি আবারও বলি, বাজার মূল্য মানে হলো যে মূল্য দিয়ে আমরা বন্ডটাকে বাজার থেকে ক্রয় করব। সো বাজার মূল্য হচ্ছে ক্রয় মূল্য, এটা আমাদের জন্য ব্যয় এবং এটা বর্তমান বোঝাচ্ছে। আর ভিবি মানে হলো আয়ের বর্তমান মূল্য। তো ভিবি মানে আয়ের বর্তমান মূল্য, আর বাজার মূল্যটা হলো ব্যয়ের বর্তমান মূল্য। সো অবশ্যই আমরা চাইবো ভিবির চেয়ে যেন বাজার মূল্যটা কি হয়, কম হয়। বেশি হলে আমরা বন্ডটা কিনবো না। ওকে স্যার, বুঝছি সবাই? তাহলে গ বললো কে কোম্পানি বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো। তো আমরা কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য পেয়ে গেলাম 1241 টাকা। ওকে, আচ্ছা এখন আসো আমরা ঘ করব। ঘ, আচ্ছা ঘ কি বলছে আমাদেরকে? দেখো ঘ বললো উল্লেখিত বন্ড দুটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে মনে করো, কারণ সব ব্যাখ্যা করো। তাহলে তোমার কাছে কয়টা অপশন আছে? দুইটা। তুমি চাইলে টি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে পারো, অথবা তুমি চাইলে কে কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে পারো। তো দুইটার মধ্যে কোনটাতে তুমি বিনিয়োগ করবা, তোমার কাছে সেই মন্তব্যটা চাইছে। আচ্ছা স্যার, এখন বলো আমরা কি আন্তাজে যে কোনো একটা বিনিয়োগ করব, নাকি আমরা প্রতিটা বন্ডের প্রকৃত মূল্যের সাথে বাজার মূল্যকে কম্পেয়ার করব? এখন বলো তো আমরা যদি চাই কে কোম্পানির বন্ডটার প্রকৃত মূল্যের সাথে বাজার মূল্যকে কম্পেয়ার করতে পারি নাকি পারি না? ইয়েস, পারি। কেন? কারণ গতে আমরা প্রকৃত মূল্য নির্ণয় করেছি, সেটার সাথে আমার বাজার মূল্য দেয়া আছে, আমি চাইলেই কম্পেয়ার করতে পারি। এবং আমরা এটাও বুঝতে পারি যে কে কোম্পানির বন্ডের প্রকৃত মূল্যের তুলনায় বাজার মূল্যটা কম, তার মানে এটা লাভজনক। কত টাকা লাভজনক বলো তো স্যার? 241.84 টাকা লাভজনক। মানে এখান থেকে আমরা কি করতেছি, 1000 টাকা বাদ দিতেছি, তাহলে আমার লাভ থাকতেছে 241.84 টাকা, নাকি? এবার আসো, আমি কে কোম্পানির বন্ডটা যেমন লাভজনক, কত লাভজনক, 241.84 টাকা লাভজনক পেয়ে গেলাম। শুধু এইটা দিয়ে কি আমি ডিসিশন মেক করতে পারবো যে দুইটা বন্ডের মধ্যে কোন বন্ডটাতে বিনিয়োগ করা উচিত? নো, আমাকে কি করতে হবে বলো তো? টি কোম্পানির বন্ডেরও লাভ ক্ষতিটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখন পুরো প্রসেসটা আবার করতে হবে কার জন্য? টি কোম্পানি। তাহলে স্টার্ট হবে কি দিয়ে বলো তো? ভিভি দিয়ে। কি দিয়ে? ভিভি দিয়ে আমরা টি কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। দেন কে কোম্পানির মতোই টি কোম্পানিটা লাভজনক না অলাভজনক, সেটার পরিমাণ কত নির্ণয় করব। ওকে, দেন আমরা কম্পেয়ার করব যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে আমরা কে বন্ডের যেমন মুনাফার পরিমাণটা নির্ণয় করলাম, ঠিক তেমনি টি বন্ডেরও কী করতে হবে, মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে, অ্যান্ড দেন কম্পেয়ার করে ডিসিশন মেক করতে হবে। ওকে, তো আমি যদি টি কোম্পানির বন্ডের মুনাফা পেতে চাই, আমাকে ফার্স্টে কী করতে হবে বলো তো? টি কোম্পানির বন্ডের ভিভি নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা লিখি। আচ্ছা কি দেয়া আছে আমরা একটু দেখি। এফ ভি দেয়া আছে, রাইট? এফ ভি কত? টি কোম্পানির 1000। আর কি দেয়া আছে বলো? এস ভি, এস ভি কত? 700 টাকা। এন কিন্তু দেয়া নেই, আই দেয়া আছে। আই হলো 12%, তার মানে 1000 টাকার 12% ইকুয়াল 120 টাকা, তাই না বলো? আর কি দেয়া আছে? কেডি দেয়া আছে। কেডি কয় পার্সেন্ট স্যার? 15% বা 0.15। বুঝলাম আমরা? এই ইনফরমেশনগুলো দেয়া আছে। তো আমরা কি পেতে চাই বলো তো? ভিভি কত? টি কোম্পানির ভিভি কত, টি কোম্পানির ভ্যালু কত, আমরা সেটা পেতে চাই। প্রকৃত ভ্যালু, প্রকৃত মূল্য কত, তাই না? আচ্ছা, তো আমরা এখন কি করব বলো? আমরা ভিভি নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা স্যার, সবাই একটু বলো দেখি, এই যে আমরা এখন ভিভি নির্ণয় করব, ভিভি নির্ণয়ের সূত্র কয়টা যেন? 3টা, বড়, মাঝারি, ছোট। এই যে কোন সূত্র হবে এটা ডিপেন্ড করে কয়টা তথ্যের উপর? 2টা তথ্যের উপর। একটা তথ্যের নাম কি? সময়, আরেকটা কি? সুদ। তো এখন আমরা সার্চ করব টি কোম্পানির
সময় আছে কিনা, সুদ আছে কিনা। যদি সময় সুদ দুইটাই থাকে তাহলে আমরা সবচেয়ে বড় সূত্রটা অ্যাপ্লাই করব। শুধু সময় থাকলে, সুদ না থাকলে মাঝারি সূত্রটা অ্যাপ্লাই করব। শুধু সুদ থাকলে, সময় না থাকলে সবচেয়ে ছোট সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন তোমরা বলো তো, টি কোম্পানির বন্ডে সুদ আছে না নাই? সময় আছে? সময় নাই। সুদ আছে বাট কি নাই? তাহলে শুধু সুদ আছে, সময় নাই। সেক্ষেত্রে আমরা ভিভি নির্ণয়ের জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? ছোটটা, আই ডিভাইডেড বাই কেডি। এখানে আই কত বলো? 120। কেডি কত? 0.15 ইকুয়াল কত টাকা স্যার? 800 টাকা হলো। আচ্ছা, এবার তোমরা একটু বলো প্লিজ, সবাই একটু দেখো তো। আমরা এখন ডিসিশন মেক করব, হ্যাঁ, যে দুইটা বন্ডের মধ্যে কোন বন্ডে বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত হবে। ওকে ফাইন, একটু খেয়াল করো প্লিজ। আমরা যে কে বন্ডের ভিভি পেলাম 1241, এটা দ্বারা কি বুঝতেছি? কে বন্ড থেকে আমি ভবিষ্যতে যত আয় করব তার বর্তমান মূল্য। আর এই বন্ডটা কিনতে এখন আমাকে খরচ করতে হবে কয় টাকা? 1000 টাকা। তাহলে আয়ের বর্তমান মূল্য থেকে আমি খরচের বর্তমান মূল্যকে কি করতেছি? মাইনাস করতেছি। কি পেলাম? প্রফিট। কি পেলাম বলো? প্রফিট বা মুনাফা পেলাম। অর্থাৎ কে বন্ড থেকে আমাদের 241.84 টাকা মুনাফা হবে। সেমভাবে আমরা যদি টি কোম্পানির বন্ড কিনি, যা প্রফিট বা যা কিছু আমি পাবো ইন ফিউচারে, তার বর্তমান মূল্য কত হচ্ছে? 800 টাকা। কত টাকা? আর আমরা যদি টি কোম্পানির বন্ডটা ক্রয় করতে চাই, বর্তমানে আমাদের কয় টাকা খরচ করতে হবে? 700 টাকা। যেহেতু বাজার মূল্য 700 টাকা, সো এই টি কোম্পানির বন্ডটা কেনার জন্য আমাদের বর্তমানে ব্যয় হবে কত? 700 টাকা। তাহলে টি কোম্পানির বন্ড থেকে বর্তমানে আমরা আয় করতেছি কত? 800। আর আমাদের বর্তমানে ব্যয় হবে কত? 700 টাকা। তাহলে আমি বর্তমান আয় থেকে বর্তমান ব্যয়টা কি করলাম? বাদ দিলাম। তাহলে আমরা পেলাম কত? 100 টাকা। এই 100 টাকা কি? মুনাফা। কি স্যার? তাহলে দেখো, কে কোম্পানির বন্ডটা আমাদের জন্য কি লাভজনক না? ইয়েস, লাভজনক। আবার টি কোম্পানির বন্ডটাও কি আমাদের জন্য লাভজনক। তাহলে দুটোটা বন্ডই কিন্তু লাভজনক। এখন তুমি কি দুটোটা বন্ডে বিনিয়োগ করবা? কেন করবা না বলো? তোমাকে কিন্তু বলছে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত। দুইটাই বিনিয়োগ করা যুক্তিযুক্ত, বাট অধিক যুক্তিযুক্ত কোনটা? হুইচ ওয়ান ইজ মোর রেশিওনাল? কে। কেন? বিকজ দিস অপশন উইল প্রোভাইড ইউ মোর প্রফিট দেন দিস অপশন, রাইট? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কে কোম্পানির বন্ড লাভজনক, আবার টি কোম্পানির বন্ডটাও কি লাভজনক। বাট দুইটা বন্ডের মধ্যে কে কোম্পানির বন্ডটা অধিক লাভজনক, তাই কে কোম্পানির বন্ডে বিনিয়োগ করাটা অধিক যুক্তিযুক্ত হবে। বুঝতে পেরেছ? ওকে, অনেক সহজ। তো আমরা যে অধ্যায়টা করতেছি, এই অধ্যায়টার নাম কি? দীর্ঘমেয়াদী অর্থায়ন, রাইট? এটা হলো ফিনান্স প্রথম পত্রের 6 নম্বর অধ্যায়, দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো এই অধ্যায়টাতে আমরা কাকে নিয়ে কাজ করব বলো তো? দীর্ঘমেয়াদী অর্থায়নের তো অনেকগুলো সোর্সেস, অনেকগুলো উৎস আছে, তাই না? তো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এরা সবাই কি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তো একটা কোম্পানি যদি চায় যে আমি 5 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য অর্থ সংগ্রহ করব, সেই ক্ষেত্রে কোম্পানি কি করে? দীর্ঘমেয়াদী অর্থায়ন করে। ওকে, আর এই দীর্ঘমেয়াদী অর্থায়ন করার জন্য কোম্পানি যেই সিকিউরিটিসগুলো ব্যবহার করে, ওই সিকিউরিটিসগুলোকে আমরা বলি কি? দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। চাইলে কোম্পানি সাধারণ শেয়ার ব্যবহার করতে পারে, অথবা কোম্পানি চাইলে অগ্রাধিকার শেয়ার ব্যবহার করতে পারে, অথবা কোম্পানি চাইলে বন্ড বিক্রি করতে পারে, অথবা কোম্পানি চাইলে ডিবেঞ্চার বিক্রি করতে পারে। হ্যাঁ, তো দীর্ঘমেয়াদী অর্থায়নের অনেকগুলো সোর্স আছে। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয়, বন্ড বা ডিবেঞ্চার, হ্যাঁ, এরপরে ব্যাংক ঋণও হইতে পারে, লিজিংও হইতে পারে। হ্যাঁ, অনেক রকমের সোর্স আছে। তো আমরা কিন্তু সবগুলো সোর্স নিয়ে এখানে আলোচনা করব না, আমরা জাস্ট একটা সোর্স নিয়ে আলোচনা করব। সেটা কি? ঋণপত্র। সেটা কি?
ঋণপত্র। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের অনেকগুলো সোর্সের মধ্যে একটা অন্যতম সোর্স কি স্যার? ঋণপত্র। ঋণপত্র কথাটার মানে কি? ঋণপত্র মানে হলো ঋণের দলিল। ঋণপত্র কথাটার মানে কি? ঋণের দলিল। ওকে স্যার? তো ধরো আমি যদি কারো কাছ থেকে ঋণ নেই, সে কি আমাকে এমনি ঋণটা দিয়ে দিবে? কারো থেকে আমি 5 লাখ টাকা ধার নিলাম, ঋণ নিলাম, তো অবশ্যই আমি যে তার কাছ থেকে ঋণ নিলাম এর একটা প্রমাণপত্র সে তৈরি করবে, সেখানে আমাকে সিগনেচার করতে হবে। এই দলিলটাকেই আমরা বলবো কি? ঋণপত্র। ঋণপত্র দ্বারা বোঝানো হয় ঋণের দলিলকে। একজন ঋণ দিচ্ছে, আরেকজন ঋণ নিচ্ছে। কে দিচ্ছে ঋণ, কে ঋণ নিচ্ছে, কতদিনের জন্য নিচ্ছে, কিভাবে ঋণটা পরিশোধ করা হবে, সুদ দেওয়া হবে নাকি হবে না, কত % দিতে হবে, এই সমস্ত তথ্যগুলো ইনক্লুড করে যেই ঋণের দলিল প্রস্তুত করা হয়, ওই ঋণের দলিলটাকে আমরা বাংলায় কি বলি? ঋণপত্র। তো এই যে ঋণের দলিল বা ঋণপত্র, এটা আবার কয় রকম হয়? 2 রকম। একটা হলো জামানত যুক্ত। কি স্যার? একটা হলো জামানত যুক্ত ঋণের দলিল। জামানত যুক্ত ঋণের দলিল। ওকে। আরেকটা কি স্যার? আরেকটা হলো জামানতবিহীন ঋণের দলিল। জামানতবিহীন ঋণের দলিল। ওকে। তাহলে আমরা ঋণপত্রকে কয় ভাগ করলাম? 2 ভাগ। জামানতযুক্ত ঋণের দলিল, আরেকটা কি? জামানতবিহীন ঋণের দলিল বা জামানতযুক্ত ঋণপত্র, জামানতবিহীন ঋণপত্র। এই ঋণের দলিল অথবা আমরা ঋণপত্র বলতে পারি, এখানেও ঋণের দলিল অথবা আমরা কি বলতে পারি স্যার? ঋণপত্র। তাহলে এই যে জামানতযুক্ত ঋণের দলিল বা জামানতযুক্ত ঋণপত্র, এই পুরো কথাটাকে তুমি যদি এক কথায় প্রকাশ করো, সেটাকে বলা হবে বন্ড। কি বলা হবে? আর এই যে জামানতবিহীন ঋণের দলিল বা জামানতবিহীন ঋণপত্র, এই পুরো কথাটাকে তুমি যদি একটা শব্দে প্রকাশ করতে চাও, তাহলে তুমি কি বলবা? ডিবেঞ্চার। কি বলবা স্যার? ডিবেঞ্চার। ওকে। তাহলে বন্ড কি? বন্ড হচ্ছে জামানতযুক্ত ঋণপত্র বা ঋণের দলিল। ডিবেঞ্চার কি? জামানতবিহীন ঋণপত্র বা ঋণের দলিল। এখন বলো, বন্ড আর ডিবেঞ্চার এই দুইটার মধ্যে মিল আছে না নাই? আছে। কমন আছে না নাই? কি কমন আছে? কমন হলো দুইটাই ঋণপত্র। ডিফারেন্স আছে না নাই? কি ডিফারেন্স? এটা হলো জামানতযুক্ত আর এটা কি? জামানতবিহীন। বাস এতটুকুই। ওকে। আচ্ছা, তো আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টাতে যা কিছু করব, আমরা তো এইচএসসিতে, রাইট? যখন তুমি বিবিএতে যাবা তখন এই দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারটা অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা পার্ট স্টক ভ্যালুয়েশন, আরেকটা পার্টের নাম হলো বন্ড ভ্যালুয়েশন, আরেকটা পার্টের নাম হলো লিজ ফাইন্যান্সিং। তো এরকম অনেকগুলো পার্ট বের হবে এই অধ্যায়ের। হ্যাঁ, বাট তোমরা তো এখন ছোট, তোমাদেরকে এত কিছু দেয় নেই। তোমাদের এই যদিও নাম দিয়েছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, বাট এই অধ্যায়ে তোমাদেরকে শুধু একটা বিষয়ের উপরেই ফোকাস করা হয়েছে, সেটা কি? ঋণপত্র। সেটা কি? বা ঋণের দলিল বা বন্ড বা ডিবেঞ্চার। এই ঋণপত্র, ঋণের দলিল, বন্ড, ডিবেঞ্চার, অল দিস থিংস আর সেম, হোমোজিনিয়াস, সিমিলার। ওকে। আচ্ছা, তো আমরা আসলে কি করব এখানে? তো মেইনলি আমরা যেটা করব, আমরা এই অধ্যায়টা করার সময় আমরা নিজেদেরকে বিনিয়োগকারী মনে করব। আমরা কি? বিনিয়োগকারী। আমরা উই আর নট কোম্পানি, উই আর নট কর্পোরেশন, উই আর জাস্ট ইনভেস্টর। আমরা কি স্যার? বিনিয়োগকারী বা ইনভেস্টর। উই হ্যাভ মানি, উই হ্যাভ লিকুইড মানি, উই হ্যাভ সারপ্লাস মানি, অ্যান্ড উই ওয়ান্ট টু ইউজ দিস মানি ফর ইনভেস্টমেন্ট পারপাস। And there are many alternative investment materials, but we want to invest our liquid fund into the bond or debenture. Okay, তো আমাদের এই অলস অর্থটাকে আমরা বন্ডে বিনিয়োগ করতে চাই বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে চাই। ওকে, তো এই বন্ডে বা ডিবেঞ্চারে তো ওকে, তো আমরা আমাদের অলস অর্থটা বন্ডে বা ডিবেঞ্চারে যখন বিনিয়োগ করব, তখন কি আমরা অন্ধের মতো 1 2 3 4 5 এভাবে গুনে যেটা 10 ওই কোম্পানির বন্ডে বিনিয়োগ করবো? বলো না, অবভিয়াসলি নট। তাহলে আমরা আমাদের এই লাখ লাখ টাকার যে ফান্ড,
এই ফান্ডটা আমি স্কোয়ার কোম্পানির বন্ডে বিনিয়োগ করব, না একমি কোম্পানির বন্ডে বিনিয়োগ করব, নাকি প্রাণ RFL এর কোম্পানির বন্ডে বিনিয়োগ করব, এই ডিসিশনটা নেয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকটা কোম্পানির বন্ড মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন করতে হবে বা ভ্যালুয়েশন করতে হবে। অ্যান্ড বন্ড মূল্যায়ন বা বন্ড ভ্যালুয়েশন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমরা বিনিয়োগকারী, আমরা আমাদের অলস অর্থগুলো দিয়ে একটা কোম্পানির বন্ড কিনতেছি। তো একটা কোম্পানির বন্ড যে আমরা কিনতেছি তার মানে আমরা কোম্পানিকে ঋণ প্রদান করতেছি। কি করতেছি স্যার? ঋণ প্রদান করতেছি। তাহলে আমরা কি কোম্পানির মালিক? না, আমরা হচ্ছে কি কোম্পানির ঋণদাতা। তাহলে আমরা একটা কোম্পানির বন্ডে বিনিয়োগ করতেছি মানে কি আমরা একটা কোম্পানিকে ঋণ দিতেছি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওই কোম্পানির ঋণদাতা। সো আমরা কোম্পানির ঋণদাতা, তো আমরা কোম্পানির কাছ থেকে কি পাবো? সুদ পাবো। প্রতি বছর একটা নির্দিষ্ট হারে কি পাবো? সুদ পাবো। ধরো এই বন্ডের মেয়াদ 5 বছর। কয় বছর? 5 বছর। তাহলে আমরা যদি আজকে এই বন্ডটা কিনি তাহলে 5 বছর পর্যন্ত আমরা কি পাবো বলো তো? সুদ পাবো। এখন 5 বছর মেয়াদকাল শেষ, আমি কি আর সুদ পাবো? না। কি পাবো জানো? এই বন্ডটা আমি কোম্পানিকে ফেরত দিয়ে আমি আমার টাকাটা ফেরত পাবো। ধরো এটা হলো স্কোয়ার কোম্পানির বন্ড। তো আমরা এখন এই বন্ডটা কিনলাম 1000 টাকা দিয়ে। কয় বছর এটার মেয়াদ? ধরো কুপন হার বা সুদের হার 10%। তাহলে এই বন্ডটার আমরা কিনেছি বা এই বন্ডের ফেস ভ্যালু কয় টাকা? 1000 টাকা। তাহলে 1000 টাকার উপর 10%-এ কয় টাকা হয়? 100 টাকা। তো আমরা নেক্সট 5 ইয়ার্স প্রতি বছর 100 করে 5 বছরে কত টাকা পাবো? 500 টাকা। কী পাবো? কী বাবদ পাবো? সুদ বাবদ পাবো। তাহলে আমার সুদ বাবদ আয় হলো কত টাকা? 500 টাকা, রাইট? 5 বছর শেষ। এখন কি হবে? এই যে স্কোয়ার কোম্পানির বন্ডটা আমি কিনছি, আমার কাছে আছে। এখন যেহেতু মেয়াদকাল শেষ, আমি এই বন্ডটা কোম্পানিকে ফেরত দিয়ে দিব, আর কোম্পানি আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। তো সাধারণত ফেস ভ্যালুটাই ফেরত দেওয়া হয়, অর্থাৎ 1000 টাকাই ফেরত দেওয়া হয়। আবার অনেক কোম্পানি আছে যারা একটু বেশি দেয়, ফেস ভ্যালুর চেয়েও প্রিমিয়ামে কী করে টাকাটা ফেরত দেয়। তার মানে এটাকে বলে ম্যাচুরিটি ভ্যালু। কি বলে? বা পরিপক্ক মূল্য বা পরিশোধ্য মূল্য, যেটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, বেসিক ক্লাসে। হ্যাঁ, তাহলে মেয়াদকাল যখন শেষ হবে তখন আমি এই ম্যাচুরিটি ভ্যালুটা ফেরত পাচ্ছি। ধরো কত পাচ্ছি? 1000 টাকা। কত? এখন বলো এই যে ম্যাচুরিটি ভ্যালু 1000 পাচ্ছি, এটা কি এখন পাচ্ছি নাকি আফটার 5 ইয়ার্স? আফটার 5 ইয়ার্স, 5 বছর পর পাচ্ছি। এই যে আমি 500 টাকা পাচ্ছি, এটা কি আমি এখন পাচ্ছি নাকি এটা প্রতি বছর পাচ্ছি? তো এই 500 টাকাকে আমরা কি বলতে পারি? প্রতি বছর টাকা। তার মানে কি অ্যানুইটি। এই যে 1000 টাকা ম্যাচুরিটি ভ্যালু, এটা কবে পাচ্ছি? 5 বছর পর একবারে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ফিউচার ভ্যালু। তাহলে দেখো, আমরা যদি বন্ডে ইনভেস্ট করি এবং বন্ডের মেয়াদকাল পর্যন্ত বন্ডটা আমরা আমাদের কাছে রেখে দেই, তাহলে প্রতি বছরে আমরা কি পাবো? সুদ। অর্থাৎ প্রতি বছর আমাদের সুদ বাবদ আয় হবে। সুদ বাবদ কি হবে? আয় হবে। এবং মেয়াদকাল শেষে আমরা কি পাবো? পুরো টাকাটা ফেরত পাবো, অর্থাৎ পরিশোধ্য মূল্যটা আমরা ফেরত পাবো। কি মূল্য? পরিশোধ্য মূল্য ফেরত পাবো। তাহলে বন্ড থেকে আমাদের আয় হচ্ছে কয় রকম? 2 রকম, সুদ বাবদ আয়, পরিশোধ্য মূল্য বাবদ আয়। এই আয়গুলো কি এখন হবে না ভবিষ্যতে হবে? ভবিষ্যতে। এই ভবিষ্যতের আয়গুলোর আমি কি নির্ণয় করব? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। যেই প্রেজেন্ট ভ্যালুটা পাবো এটাকেই বলা হবে বন্ডের বর্তমান মূল্য। কি বলা হবে? বন্ডের বর্তমান মূল্য। তাহলে বন্ডের মূল্য মানে বা বন্ডের বর্তমান মূল্য মানে বন্ডে বিনিয়োগ করে আমরা নেক্সট মানে ম্যাচুরিটি বা মেয়াদকাল পর্যন্ত যে আয়গুলা করব ওই আয়গুলার বর্তমান মূল্য। বুঝছো? এখন ধরো বন্ডের বর্তমান মূল্য তুমি পেলা কত টাকা? 900 টাকা। কত টাকা? 900 টাকা। কিন্তু বন্ডটা বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকায়। তুমি কি এই বন্ড কিনবা? না, কারণ আমার যে আয় হবে সে আয়ের বর্তমান মূল্য যা, তার চেয়ে বাজার মূল্যটা কি বেশি। তার মানে এই বন্ড কিনলে আমার লস হবে। আচ্ছা, বন্ডের বর্তমান মূল্য 900 টাকা, বাজারে এটা বিক্রি হচ্ছে 850 টাকায়। তুমি কি বিনিয়োগ করবা? ইয়েস, কারণ এটার প্রকৃত মূল্য বা বর্তমান মূল্য 900 টাকা, কিন্তু আমি বন্ডটা কেনার সুযোগ পাচ্ছি কয় টাকা দিয়ে? 850 টাকা দিয়ে। তার মানে আমি যদি বন্ডটা কিনি তাহলে আমার কি হবে? লাভ হবে। ওকে,
তাহলে একজন ইনভেস্টর কোনো একটা বন্ডে বিনিয়োগ করবে নাকি করবে না, এই ডিসিশনটা মেক করার জন্য সে বন্ডের বাজার মূল্যের সাথে প্রকৃত মূল্য বা অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্যকে কী করে, কম্পেয়ার করে। তো এই অধ্যায়ে আমরা এই কাজটাই করব, যে আমরা কোনো একটা বন্ডে বিনিয়োগ করব কি করব না, এই ডিসিশনটা মেক করার জন্য আমরা বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের প্রকৃত মূল্য বা বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করব, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, যেটাকে আমরা ইংলিশে কি বলি, ভ্যালু অফ বন্ড। ইংলিশে কি বলি আর সংক্ষেপে বলি ভিবি। কি বলি? অনেকে এটাকে ভিও বলে থাকে, ভিবি না বলে কি বলে, V0 বা ভিও। ওকে, আমরা যখন এই বন্ডের ম্যাথগুলো করি, তো বন্ডের ম্যাথগুলো করার সময় আমাদের কিছু ভ্যালু বা মূল্য সম্পর্কে জানা থাকতে হয়, রাইট? তো এই যে বন্ডের যে ভ্যালু বা মূল্য, এর মধ্যে কিছু মূল্য দেয়া থাকে, প্রশ্নে দেয়া থাকে কিছু মূল্য, আর কিছু মূল্য আমরা কি করি, নির্ণয় করি। তো আমরা যে মূল্যটা নির্ণয় করি সাধারণত সেটাকে কি বলে, ভিবি বা ভিও। বন্ডের মূল্য নির্ণয় করো, তো ওই যে বন্ডের যে মূল্যটা তোমাকে নির্ণয় করতে বলছে ওই মূল্যটাকে তুমি কি বলবা, ভিবি সংক্ষেপে, বা কি বলবা, ভিও। তো আমরা ভিবিটাই ব্যবহার করব, ভ্যালু অফ বন্ড। তো এই ভিবি বা ভ্যালু অফ বন্ড বলতে বন্ডের মূল্যকে বোঝায়। কি মূল্য? হতে পারে এটা প্রকৃত মূল্য, হতে পারে এটা অন্তর্নিহিত মূল্য, হতে পারে এটা বর্তমান মূল্য। তাহলে তোমাকে যদি বলে বন্ডের মূল্য নির্ণয় করো, তার মানে কোন মূল্য নির্ণয় করতে বলছে, বন্ডের বর্তমান মূল্য, বন্ডের প্রকৃত মূল্য, বন্ডের অন্তর্নিহিত মূল্য। ওকে, তাহলে বন্ডের মূল্য নির্ণয় করতে বললে আমরা বন্ডের প্রকৃত মূল্য, বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য বা ভ্যালু অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বা ইন্ট্রিনসিক ভ্যালু অফ বন্ড বা অ্যাকচুয়াল ভ্যালু অফ বন্ড বা ভিবি বা ভিও নির্ণয় করব। ক্লিয়ার? আর প্রশ্নের মধ্যে কিছু ভ্যালু দিয়েই দেয়। কি কি ভ্যালু দিয়ে দেয় দেখো, প্রশ্নের মধ্যে যে ভ্যালুগুলো দেয়া থাকে সাধারণত সেটা কি, ফেস ভ্যালু। কি স্যার? ফেস ভ্যালু মানে কি, বন্ডের গায়ে যে মূল্যটা লেখা থাকে। ধরো এটা একটা বন্ড, এই বন্ডের গায়ে লেখা আছে এটার মূল্য 1000 টাকা, তাহলে বন্ডের গায়ে যে মূল্যটা, দামটা লেখা থাকে ওই দামটাকে আমরা কি বলি, ফেস ভ্যালু। বা বন্ডটা যে মূল্যে অনুমোদিত হয় ওই মূল্যটাকে কি বলা হয়, মানে তুমি যদি কি বলে ওটাকে, লিগাল অথবা ধরো অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো, হ্যাঁ, বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, তাহলে এটা এমন হবে, সেটা হলো যে মনে করো মানে তোমার যেমন একটা সাধারণ শেয়ার অথবা একটা অগ্রাধিকার শেয়ার অথবা একটা বন্ড, হ্যাঁ, কর্তৃপক্ষ কর্তৃক যেই মূল্যটা অনুমোদন করা হয় যে কোম্পানি এই মূল্যে এগুলো বিক্রি করতে পারবে, ওই মূল্যটাকেই বলা হয় কি, লিখিত মূল্য, অভিহিত মূল্য বা ফেস ভ্যালু। অর্থাৎ ধরো আমি একদম সংক্ষেপে যদি বলি, ধরো সরকারি কর্তৃপক্ষ তোমাকে বন্ড বিক্রি করার অনুমতি দিচ্ছে এবং তারা বলে দিছে প্রতিটা বন্ডের মূল্য হবে 1000 টাকা। তো এই যে সরকার তোমাকে বলে দিল যে প্রতিটা বন্ডের মূল্য কত হবে, 1000 টাকা হবে, এই 1000 টাকাকেই আমরা কি বলবো, প্রতিটা বন্ডের ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য। ওকে, এখন তুমি চাইলে সেটা মানতে পারো, আবার তুমি চাইলে নাও মানতে পারো। এখন দেখা গেছে বলে দিল 1000, কিন্তু তোমার কোম্পানির বন্ড কেউ কিনতে চায় না, তুমি কি 1000 টাকায় বেচতে পারবা? তখন দেখা গেল তুমি কম মূল্যে চাইলে বেচতে পারবা, এটাকে অবহার বলে। বলে দিল সরকার 1000, কিন্তু তুমি দেখতেছো তোমার এত ডিমান্ড, সবাই তোমার কোম্পানির বন্ড কিনতে চায়, তখন তুমি চিন্তা করলে না আমি দাম বাড়ায় বলি, 1200 টাকা বলি। এই যে ফেস ভ্যালুর চেয়ে দাম বাড়ায় তুমি বিক্রি করতেছো, এটাকে বলা হয় অধিহারে বিক্রয়। কি বলে? আর দেখলা যে না 1000ই, কমও দরকার নাই, বেশি বললেও কেউ কিনে না, 1000 টাকার বন্ড 1000 টাকাই তুমি বিক্রি করতেছো, এটাকে বলে সমহারে বিক্রয়। কি বলে? তার মানে আমরা একটা বন্ড যদি ফেস ভ্যালু যা সেই দামেই বাজারে বিক্রি করি, মানে কোম্পানি আর কি, আমরা তো কোম্পানি না, আমরা কি এই অধ্যায়টা করার সময় আমরা অলওয়েজ নিজেদেরকে কি মনে করব, বিনিয়োগকারী। আমরা যদি নিজেদেরকে কোম্পানি মনে করি তাহলে ডিসিশন মেকিং সব উল্টাপাল্টা হয়ে যাবে। সো আমরা অলওয়েজ নিজেদেরকে কি মনে করব, বিনিয়োগকারী। তো আমি বলতেছি কোম্পানির সেন্সে, যে কোম্পানি ফেস ভ্যালু যা ওই ভ্যালুতেই যদি বন্ডটা বিক্রি করে তাহলে বলা হবে সেলস অ্যাট পার বা সমহারে বন্ড বিক্রয়।
বা সমমূল্যে বন্ড বিক্রয়। ফেস ভ্যালু যা, কোম্পানি যদি তার চেয়ে কম দামে বন্ড বিক্রি করে এটাকে বলা হবে সেলস অ্যাট ডিসকাউন্ট। কি বলা হবে? বা অবহারে বা অবমূল্যে বন্ড বিক্রয়। আচ্ছা, ফেস ভ্যালু যা, তার চেয়ে যদি বেশি দামে কোম্পানি বন্ড বিক্রি করে তাহলে বলা হবে সেলস অ্যাট প্রিমিয়াম। কি বলা হবে? সেলস অ্যাট প্রিমিয়াম। এবং বা তুমি বাংলায় যদি বলো অধিহারে বন্ড বিক্রয় বা অধিমূল্যে বন্ড বিক্রয়। তো এরকম যে কোনো দামে বন্ড বিক্রি হতে পারে। তো যেই দামেই বিক্রি হোক, বন্ডটা কোথায় বিক্রি হবে বলো তো? বাজারে, বন্ড বাজারে। শেয়ার বিক্রি হয় শেয়ার বাজারে, বন্ড বিক্রি হয় কি? বন্ড বাজারে। তাহলে বন্ড বাজারে কোম্পানি যে দামে বন্ডটা বিক্রি করতেছে ওই দাম বা ওই মূল্যটাকে আমরা বলি কি? সেলস ভ্যালু। কি বলি? বাজার মূল্য বা সেলস ভ্যালু। আরও যে আমরা জানি বন্ডের গায়ে মেয়াদ থাকে, মেয়াদ শেষ, এখন কোম্পানি কি করবে? বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ড ফেরত নিয়ে তাদের টাকাটা ফেরত দিয়ে দেবে। তাহলে বন্ডের গায়ে উল্লেখিত মেয়াদকাল শেষে বিনিয়োগকারীদেরকে যে টাকাটা ফেরত দেয় কোম্পানি, ওই টাকাটাকে বলা হয় পরিশোধ্য মূল্য। কি বলে? অথবা পরিপক্ক মূল্য, ইংলিশে বললে ম্যাচুরিটি ভ্যালু। কি? ম্যাচুরিটি ভ্যালু। আর ধরো কোম্পানি তোমার কাছে বন্ড বিক্রি করছে 10 বছরের জন্য, তাহলে বলো তো কোম্পানি তোমাকে টাকাটা কবে ফেরত দিবে? কিন্তু 7 বছর পরেই কোম্পানি তোমাকে ডাকলো, বাবা আসো তোমার বন্ডের টাকা ফেরত নিয়ে যাও। তাহলে মেয়াদকাল পূর্তি হওয়ার আগেই যদি কোম্পানি তোমাকে টাকা ফেরত দিয়ে দেয়, পরিশোধ করে দেয়, এইটাকে বলা হবে কল ভ্যালু। কি বলা হবে? কল ভ্যালু বা তলব মূল্য। কি বলা হবে? কল ভ্যালু বা তলব মূল্য। ওকে, তাহলে এই যে ভিবি, ভিবি মানে কি? ভ্যালু অফ বন্ড। এটা আমরা অলওয়েজ নির্ণয় করবো, এটা দেয়া থাকে না, কিন্তু প্রশ্নে দেয়া থাকতে পারে কি কি ভ্যালু? ফেস ভ্যালু, সেলস ভ্যালু, ম্যাচিউরিটি ভ্যালু, কল ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? বন্ডের গায়ে যে দামটা লেখা আছে। সেলস ভ্যালু মানে কি? অ্যাকচুয়ালি বন্ডটা বাজারে যে দামে বিক্রি হচ্ছে। ম্যাচুরিটি ভ্যালু মানে কি? বন্ডের যে মেয়াদকাল, এই মেয়াদকাল শেষে কোম্পানি যে টাকাটা বিনিয়োগকারীকে ফেরত দিচ্ছে। এবং কল ভ্যালু কি? মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যদি কোম্পানি ফেরত দেয় টাকাটা, তাহলে যত টাকা ফেরত দিবে সেটাই হলো কি? কল ভ্যালু। বুঝছো স্যার? সবাই বুঝছো? গুড। তাহলে এই অধ্যায়টা ম্যাথ যদি তুমি সলভ করতে চাও, আমি আজকে যেহেতু ফার্স্ট ম্যাথ করাচ্ছি, আমি কিন্তু এগুলাকে আবার কি করলাম? একটু রিভিউ করলাম। গত ক্লাসে আমি এগুলো বুঝিয়েছি, বা আমাদের যেই বেসিক ক্লাস আছে ওই বেসিক ক্লাসে কিন্তু এই বিষয়গুলো বোঝানো হয়েছে। ওকে, তো আজকে আমি আবারও একটু এটাকে রিভিউ করে নিলাম। তো আমি যেটা বলতেছিলাম আবার একটু রিভিউ করি। তো আমরা যখন বন্ড ভ্যালুয়েশন করব বা বন্ড মূল্যায়ন করব বা বন্ডের মূল্য নির্ধারণ করব, তখন আমরা প্রশ্নের মধ্যে কয় রকমের ভ্যালু দেখতে পাবো? 4 রকমের। বন্ডের গায়ে যে ভ্যালুটা লেখা আছে এটার নাম কি? ফেস ভ্যালু। ফেস ভ্যালুর বাংলা কি? লিখিত মূল্য বা অভিহিত মূল্য। ওকে। 2 আমরা কি দেখতে পাবো? সেলস ভ্যালু। সেলস ভ্যালু মানে কি? বাজার মূল্য বা বন্ডের বিক্রয় মূল্য। ওকে। 3 আমরা কি দেখতে পাবো? ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু মানে কি? মেয়াদকাল শেষে যেই মূল্যটা পরিশোধ করা হবে, অর্থাৎ পরিশোধ্য মূল্য বা পরিপক্ক মূল্য। আরেকটা আমরা কি ভ্যালু পাবো? কল ভ্যালু বা তলব মূল্য। এটা কি? এই যে মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই যদি কোম্পানি টাকা ফেরত দিয়ে দেয় বিনিয়োগকারীদেরকে, যে টাকাটা ফেরত দিবে ওটার নামই হচ্ছে কি? অর্থাৎ মেয়াদকাল পূর্তি হলে, ধরো মেয়াদকাল কয় বছর? 10 বছর। ধরো তোমরা বিনিয়োগকারী, আমি কোম্পানি, আমি তোমাদের কাছে বন্ড বিক্রি করছি কয় বছরের জন্য? তো 10 বছর শেষ। এখন আমি যে ভ্যালুটা তোমাদেরকে পরিশোধ করব, বন্ডটা ফেরত নেওয়ার জন্য যে ভ্যালুটা পরিশোধ করব, এই ভ্যালুটার নাম কি? ম্যাচুরিটি ভ্যালু। এই বন্ডের মেয়াদকাল কয় বছর? এখন 10 বছর কি শেষ। বন্ডটা কার কাছে আছে? তোমাদের কাছে। তোমাদের থেকে আমি বন্ড ফেরত নিলাম, তোমাদেরকে আমি টাকা দিলাম। এই টাকাটার নাম কি হবে? ম্যাচুরিটি ভ্যালু। কি হবে? ম্যাচুরিটি ভ্যালু। ওকে ওকে। এই বন্ডটা কার কাছে আছে? তোমাদের কাছে। মেয়াদকাল কয় বছর? ধরো 7 বছর পরে আমি তোমাদেরকে বললাম ভাই বন্ড ফেরত দিয়ে টাকা নিয়ে যাও। এই যে ম্যাচুরিটি ভ্যালু মানে এখানে কি মেয়াদকাল শেষ হয়েছে, উত্তীর্ণ হয়েছে, নাকি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আমি তোমাদেরকে ডাকছি? সো এখন আমি যে ভ্যালুটা তোমাদেরকে দিব, এই ভ্যালুটার নাম হয়ে যাবে কি? কল ভ্যালু বা তলব মূল্য। বুঝছো? তাহলে ম্যাচুরিটি ভ্যালু আর কল ভ্যালু, দুইটা ভ্যালু প্রায় একই।
জাস্ট একটা মেয়াদকাল শেষে দেওয়া হয় আর একটা কি মেয়াদকাল শেষ হওয়ার আগেই দেওয়া হয়। ওকে, কোম্পানি অনেক সময় এই কাজটা করে, ঠিক আছে। দেখা গেছে যে কোম্পানির এখন যথেষ্ট ফান্ড আছে, বিনিয়োগ করার জায়গা নেই, চিন্তা করলো হুদেই ঋণ রেখে লাভ কি সুদ দিতে হয়, এর চেয়ে ভালো আমি টাকা ফেরত দিয়ে দিই। অথবা অনেক সময় কোম্পানি কী করে যেন, শয়তানিও করে, যে তোমার কাছে আমি যখন বন্ড বিক্রি করেছিলাম তখন সুদের হার ছিল 10%, তো এখন দেশের অর্থনীতিতে দেখা গেছে একটা মন্দাভাব, এখন সুদের হার কমে 7% হয়ে গেছে। আমি চিন্তা করলাম ওদের কাছে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলোর জন্য আমি তো ওদেরকে 10% সুদ দিচ্ছি, এর চেয়ে ভালো আমি নতুন করে বন্ড বিক্রি করি, ওই টাকাগুলো নিয়ে আমি ওদেরকে পরিশোধ করে দিই, তাহলে আর আমাকে 10% দিতে হবে না, আমি কি করতে পারবো 7%-এ আমি সেম কাজটা চালিয়ে নিতে পারবো। এই শয়তানি করার জন্য অনেক সময় কোম্পানি কি করে, এই মানে তলব করে আর কি, কল করে ইনভেস্টরদের। তবে অবশ্যই এটা শর্ত সাপেক্ষ, তুমি যখন বন্ড কিনবা ওই বন্ডের গায়ে এই শর্তটা উল্লেখ থাকতে হবে যে কোম্পানি তলব করতে পারবে কি পারবে না। যদি উল্লেখ থাকে যে হ্যাঁ কোম্পানি মেয়াদ পূর্তি হওয়ার আগেই আমাকে তলব করতে পারবে, সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে, এই কাজটা করবে যদি তার জন্য সুবিধাজনক হয়। আর যদি না হয়, শর্তেই যদি উল্লেখ না থাকে, তাহলে আর পারবে না। ওকে, বুঝাইতে পারছি? গুড। তো আমি অনেক কথা বললাম এই ম্যাথটা করার জন্য, তো এখন আসলে আমরা ম্যাথটা পড়বো এবং এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। ওকে, এবং এটা একটা বোর্ড কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ড 2016 সালে এসে, অনেক আগের কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড। এই একটা কোয়েশ্চেন সলভ করলে মোটামুটিভাবে আমাদের মনে করো বেশ মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এর জন্য আমি এটা সিলেক্ট করছি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বিটা ফোন লিমিটেড 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে। ওকে, আচ্ছা কথা বলতেছি কাকে নিয়ে, বিটা ফোন লিমিটেডকে নিয়ে। আচ্ছা দেখো, একটা কোম্পানি যখন বন্ড বিক্রি করে টাকা নেয়, জনগণের কাছে বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করে, এই কাজটাকে বলা হয় বন্ড ইস্যু করা। কি বলা হয়? যখন শেয়ার বিক্রি করে, জনগণের কাছে শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করে, ফান্ড কালেক্ট করে, ক্যাপিটাল কালেক্ট করে, এই কাজটাকে কি বলা হয়? শেয়ার ইস্যু করা। তো এই শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, তার মানে একটা কোম্পানি অর্থায়নের জন্য ফর ফাইন্যান্সিয়াল পারপাস, ফাইন্যান্সিং পারপাস, ওকে, তারা কি করতেছে, জনগণের কাছে শেয়ার বিক্রি করতেছে, জনগণের কাছে বন্ড বিক্রি করতেছে। এই পুরো প্রক্রিয়াটাকে, পুরো কাজটাকে আমরা কি বলবো? বন্ড ইস্যু বা শেয়ার ইস্যু। ওকে, তো এখানে বিটা ফোন লিমিটেড সে কী করলো, 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করলো। দেখো একটা লাইনের মধ্যে 3টা ইনফরমেশন দিয়েছে। কয়টা? তো বিটা ফোন যেই বন্ডটা ইস্যু করলো জনগণের কাছে বা যেই বন্ডটা বিক্রি করলো জনগণের কাছে, ওই বন্ডের অভিহিত মূল্য কি স্যার? অভিহিত মূল্য কত? এই অভিহিত মূল্য বা লিখিত মূল্য, এগুলাকে আমরা কি নামে ডাকি? ফেস ভ্যালু। কি নামে ডাকি? ফেস ভ্যালু, রাইট? এবং এই যে বন্ডটা বিক্রি করলো বিটা কোম্পানি কয় বছরের জন্য? তাহলে এই 5 বছর হচ্ছে কি মেয়াদকাল বা এন। আমরা জানি মেয়াদকাল কি দ্বারা প্রকাশ করা হয়? এন। আচ্ছা, যাদের কাছে বিক্রি করলো, যেই বিনিয়োগকারীদের কাছে বিক্রি করলো, ওই বিনিয়োগকারীরা প্রতি বছর কোম্পানির এই বন্ড কেনার জন্য কোম্পানির কাছ থেকে কি পাবে? সুদ পাবে। এই সুদের হারটাকে একটু স্টাইল করে আরেকটা নামে ডাকা যায় কুপন হার। কি স্যার? তার মানে সুদের হার যেই কথা, কুপন হার একই কথা। আবার অনেকে কি করে জানো, আরেকটু স্টাইল করে কুপন সুদের হার। ওটা আলাদা জিনিস ভাই, একটার মধ্যে আরেকটা ঢুকায় না প্লিজ। তাহলে দেখো, এক হচ্ছে কি সুদের হার, 2 কুপন হার, 3 কুপন সুদের হার। তিনোটা কথাই কি সেম, সুদের হার, কুপন হার, কুপন সুদের হার, তিনোটাই কি সেম। আর ডিসকাউন্ট আমি তোমারে বললাম, অবহারের ইংলিশ হলো ডিসকাউন্ট। বন্ডের যে দাম তুমি তার চেয়ে কম মূল্যে যদি বিক্রি করো, তার মানে তুমি কি করছো? অবহারে বিক্রি করছো। এই অবহারে বিক্রি করছো মানে বন্ডটাকে তুমি ডিসকাউন্টে বিক্রি করছো, বুঝছো? আর যদি বেশি দামে বিক্রি করো, এটাকে কি বলে? অধিহার। এই অধিহারে বিক্রি করছো মানে প্রিমিয়ামে বিক্রি করছো। তো এই অবহারকে ডিসকাউন্ট বলে, অধিহারকে প্রিমিয়াম বলে, বুঝছো? তো যাই, ওইটা এখানে একটু অপ্রাসঙ্গিক, এর জন্য আমি ইয়ে করছি, মন খারাপ করো না। ঠিক আছে, আমরাই তো নাকি। আচ্ছা,
তো এখানে তাহলে আমরা কি বুঝলাম যে বন্ডের ফেস ভ্যালু হলো কত, 1000 টাকা বিটা লিমিটেডের, আর মেয়াদকাল কত, 5 বছর, এবং এই বন্ডের উপর সুদ ধরা হবে কয় পার্সেন্ট? এই সুদটা কি ছোট মানে পার্সেন্ট না, তো এটাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, মানে সুদটা যখন পার্সেন্ট আকারে থাকে ওটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিন্তু অঙ্ক করার জন্য আমাদের লাগবে কি বড় হাতের আই, মানে এটা হলো ক্যাপিটাল লেটার আর একটা কি স্মলার লেটার, তো আমাদের লাগবে কিন্তু ক্যাপিটাল লেটার। এখন আই মানে ইন্টারেস্ট, ছোট হাতের আই মানে হলো ইন্টারেস্ট রেট, আর বড় হাতের আই মানে হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট, সুদের হার, আর একটা কি সুদের পরিমাণ। কি স্যার? তাহলে আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে কি বলো, সুদের হার, বাট আমরা ইউজ করব কি সুদের পরিমাণ। তাহলে যদি সুদের হার দেয়া থাকে, এই সুদের হারটা অলওয়েজ কার উপর চার্জ করতে হবে? ফেস ভ্যালুর উপর। কার উপর? ফেস ভ্যালু 1000 টাকা, এটার 10%-এ কত হয়? 100 টাকা। এই 100 টাকাকে আমরা কি বলবো? আই। এই তো নাকি? তাহলে বিটা ফোনের কাহিনী শেষ। এরপর আরেকজনের কাহিনী শুরু হয়েছে, ওই ব্যাটার নাম কি বলো তো? মিস্টার নাহিদ, রাইট? তো মিস্টার নাহিদ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বিটাফোন লিমিটেডের বন্ডে আবেদন করেন। ধরো আচ্ছা, আমরা কি বিটাফোন, আমরা কি নিজেদেরকে কোম্পানি মনে করব? না, আমরা নিজেদেরকে কি মনে করব? বিনিয়োগকারী। তাহলে এইখানে বলো আমরা কোন পক্ষ? আমরা কি বিটাফোন নাকি আমরা নাহিদ? আমরা নাহিদ, কারণ আমরা কি বিনিয়োগকারী। আমরা অলওয়েজ সবসময় এই অধ্যায়টা করার সময় নিজেদেরকে কি মনে করব? যদি তুমি নিজেকে কোম্পানি মনে করো, তোমার কিন্তু অঙ্ক মিলবে না, একদম তালগোল পাকায় যাবে। তাহলে আমরা বিনিয়োগকারী, আমরা হচ্ছে মিস্টার নাহিদ। ওকে, তো আমরা মিস্টার নাহিদ এবং আমরা কি করলাম, এই কোম্পানির বন্ড কেনার জন্য আবেদন করলাম। ওই আবেদনটার নাম দেওয়া হয়েছে আইপিও। কি স্যার? আইপিও, তার মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই যে কোম্পানিগুলো যখন বন্ড বিক্রি করে, যেমন বিটা কোম্পানি একটা কোম্পানি, এই কোম্পানির মতো আরও অনেক কোম্পানি আছে, তারা যখন বন্ড বিক্রি করে, শেয়ার বিক্রি করে, তারা দুইভাবে বিক্রি করতে পারে। একটা হলো প্রাইভেট প্লেসমেন্ট। কি স্যার? অর্থাৎ সবার কাছে বেচবে না, কিছু সংখ্যক লোকের কাছে বিক্রি করবে। হইতে পারে তারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, এটাকে রাইট ইস্যু বলে। অথবা হতে পারে তারা কোম্পানির ম্যানেজমেন্ট বডি, এটাকে এমবিও বলে, ম্যানেজমেন্ট বাই আউট। হইতে পারে তারা কোম্পানির বড় ঋণদাতা, এটাকে এলবিও বলে, লিভার্ড বাই আউট। এগুলাকে সব প্রাইভেট প্লেসমেন্ট বলা হয়। কি বলা হয়? প্রাইভেট প্লেসমেন্ট। অর্থাৎ সবার কাছে না বিক্রি করে একদম সিলেক্টেড কিছু মানুষের কাছে যদি বন্ড বিক্রি করা হয়, শেয়ার বিক্রি করা হয়, প্রাইভেট প্লেসমেন্ট। এলবিও, এমবিও, রাইট অফার, হ্যাঁ এরকম, বা রাইট ইস্যু। আর যদি কোম্পানি এরকম সিলেক্টেড পার্সনের কাছে বিক্রি না করে ওভারঅল দেশের সমস্ত জনগণের নিকট উন্মুক্ত রাখে, যে দেশের প্রকৃত নাগরিক যারা, ইভেন এটা ইন্টারন্যাশনালিও হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ, যে কেউ আমাদের বন্ড কেনার জন্য আপনি কি করতে পারেন? আবেদন করতে পারেন। ওকে, তখন লটারির মাধ্যমে ওই সিলেক্টেড, মানে লটারিতে যারা মানে উত্তীর্ণ হবে যাদের নাম, তাদের কাছে কি করা হবে? বিক্রি করা হবে। এই প্রসেসটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আমি কি বুঝাইতে পারতেছি? ধরো আমি প্রত্যয় কোম্পানির চেয়ারম্যান, আমি 10,000 শেয়ার বিক্রি করতে চাই বা 10,000 বন্ড বিক্রি করতে চাই। তোমরা হলা প্রত্যয়ের কি শেয়ার হোল্ডার। এখন আমি বললাম এই 10,000 শেয়ার শুধুমাত্র আমার বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে তারাই কিনতে পারবে, আর কেউ পারবে না। বলে এটা কি আইপিও হবে? এটা হবে রাইট ইস্যু। এটা কি? আমি বললাম এই 10,000 শেয়ার শুধুমাত্র যারা আমার ঋণদাতা আছে তারাই কিনতে পারে, আর কেউ পারবে না। এটার নাম হলো কি? এলবিও। কি? আমি বললাম এই 10,000 শেয়ার শুধুমাত্র আমার ম্যানেজমেন্ট বডিতে যারা আছে তারাই পারবে কিনতে, ডিরেক্টর যারা আছে, ম্যানেজার, হ্যাঁ এরা পারবে, পরিচালকগণ বা ব্যবস্থাপকগণ, হ্যাঁ মানে ডিরেক্টর বডি, শুধু তারাই কিনতে পারবে, আর কেউ পারবে না। এটাকে বলা হবে এমবিও। কি বলা হবে? ম্যানেজমেন্ট বাই আউট। হ্যাঁ এরকম। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এই বন্ডগুলো, ইয়েস স্যার কামিল, ওয়ালাইকুম আসসালাম, এই বন্ডগুলো যে কেউ কিনতে পারবে, যে কেউ, এটাকে আমরা কি বলবো স্যার? আইপিও। কি ওইখানে যাও না প্লিজ, এদিকে বস। ওটাকে আমরা কি বলবো স্যার? আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। বুঝতে পারছো সবাই?
তাহলে এখানে বলা হলো মিস্টার নাহিদ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এর মাধ্যমে বিটাফোন লিমিটেডের বন্ডে আবেদন করেন এবং তিনি 5টি বন্ড পেয়ে যান। অর্থাৎ নাহিদ 5টা বন্ড কিনে ফেলছে। তো 5টা বন্ড কিনছে, এটার আলাদা কোনো নাম নেই, এটা 5টা বন্ড। ওকে, বন্ডের সংখ্যা কত? 5। এটার কোনো সংক্ষিপ্ত নাম নেই। হ্যাঁ, উল্লেখ্য বর্তমানে বাজার সুদের হার 15%। এই যে বাজার সুদের হার যে বললো স্যার, দেখো একটা বিষয় ডিফারেন্সটা বলি, যেমন কুপন হার, কুপন সুদের হার অথবা সুদের হার একই কথা। বন্ডের সুদের হার মানে আই, বন্ডের কুপন হার মানে কি? আই। বন্ডের কুপন সুদের হার মানে কি? আই। কিন্তু যদি বলে বন্ডের বাজার সুদের হার, এই বন্ডের বাজার সুদের হারকে আই বলা যাবে না, এটাকে বলা হবে কেডি। কি বলা হবে? কেডি, কস্ট অফ ডেট, কস্ট অফ বন্ড। বুঝছো? বুঝাইতে পারছে? তাহলে এই পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে। বন্ডের সুদের হার, বন্ডের কুপন হার, বন্ডের কুপন সুদের হার, all these things are homogeneous, but different one is বাজার সুদের হার, মার্কেট ইন্টারেস্ট রেট। এটাকে আই বলা যাবে না, এটাকে কি বলতে হবে? কেডি। এই বাজার সুদের হার এটাকে আমরা অন্যভাবে যদি ডাকি প্রত্যাশিত আয়ের হার, কি বলবো? প্রয়োজনীয় আয়ের হার। ওকে, প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, বন্ডের ব্যয়, বাজার সুদের হার, এই কথাগুলো আবার সেম। তো যাই হোক, ব্যাপার না, আমি জাস্ট বললাম, একটু লিখে রাখো, পড়ো, ইন ফিউচারে আরও ডিটেলস আমি বলবো। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা কিছু বললাম সব কিছু ছিল কাকে নিয়ে? মিস্টার নাহিদ এবং বিটা লিমিটেডকে নিয়ে। ওকে, তো এইখান থেকে আমরা কী কী ইনফরমেশন পেলাম? যে বন্ডটা নিয়ে আমরা কথা বলতেছি, এই বন্ডের ফেস ভ্যালু কত? 1000। মেয়াদকাল এন কত? 5 বছর। সুদের হার আই কত? 10%। এবং বাজার সুদের হার বা কেডি কত? 15%। এই ইনফরমেশনগুলো আমরা পেয়েছি, রাইট? এখন দেখো এখানে কি বলছে। আচ্ছা, আমরা পুরোটাই পড়ি। অন্যদিকে এবার আরেকজনের দিকে চলে গেল, নাহিদ থেকে চলে আসলো কোথায়? নীলু। তার মানে উদ্দীপকের 2টা ব্যক্তির নাম আছে। অন্যদিকে নীলু লিমিটেড 7 বছর মেয়াদি 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। আবার আতিয়া লিমিটেড 8 বছর মেয়াদি 1,000 টাকা মূল্যের অভিহিত 20% কুপন বন্ড ইস্যু করে। তার মানে কয়টা কোম্পানির কথা বলছে? ফার্স্টে কে ছিল? বিটা লিমিটেড, অ্যান্ড দেন আসলো কে? নীলু লিমিটেড, অ্যান্ড দেন কে আসলো? আতিয়া লিমিটেড। ওকে, তো যাই হোক, নীলু লিমিটেডের বন্ডের কাহিনী কি? 7 বছর হলো কি মেয়াদ, তার মানে এটা কি? এন। 10,000 টাকা হলো কি? অভিহিত মূল্য, তার মানে এটা কি? ফেস ভ্যালু, তাই না? কুপন বন্ড বলছে, কুপন মানে কি? সুদের হার, তার মানে এটা কি? আই। আবার আতিয়ার কাহিনী কি? মেয়াদকাল কত? 8 বছর, এটাকে কি বলবা? এন, তাই না? 1,000 টাকা, এটা কি? ফেস ভ্যালু, তাই না? অভিহিত মূল্য, কুপন বন্ড ইস্যু করছে, তার মানে এটা কি? আই। এই 20% হলো কুপন হার বা আই। তাহলে আমরা যে কোনো কোম্পানির বন্ড নিয়েই কথা বলি না কেন, এই ইনফরমেশনগুলোই কিন্তু আমরা পাচ্ছি, অভিহিত মূল্য বা লিখিত মূল্য বা ফেস ভ্যালু, তাই না? সুদের হার, কুপন হার বা কুপন সুদের হার, মেয়াদকাল, তাই না? প্রয়োজনীয় আয়ের হার বা বাজার সুদের হার বা প্রত্যাশিত আয়ের হার, তাই না? এই ইনফরমেশনগুলোই কিন্তু আমরা বারবার পাচ্ছি। তো এই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আমাদেরকে ম্যাথ সলভ করতে হয়। ওকে, ফাইন। এবার আসো আমরা একটু দেখি কি বলবো। অগ্রাধিকার শেয়ার কি? আচ্ছা, আমরা সবাই জানি অগ্রাধিকার শেয়ার হচ্ছে একটা হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি, যেই সিকিউরিটির মধ্যে সাধারণ শেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক এবং সাধারণ বন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক বা ঋণপত্রের কিছু ক্যারেক্টারিস্টিকের কী করা হয়? কম্বিনেশন ঘটানো হয়। ধর, সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য এবং বন্ডের কিছু বৈশিষ্ট্য নিয়ে যে হাইব্রিড সিকিউরিটি তৈরি করা হয়, ওই হাইব্রিড সিকিউরিটিটাকে বলা হয় কি স্যার? অগ্রাধিকার শেয়ার। কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য দেখা যায়, আর বন্ডের কিছু বা ডিবেঞ্চারের বা ঋণপত্রের কিছু বৈশিষ্ট্য দেখা যায়।
যেমন ধরো সাধারণ শেয়ারকে শেয়ার বলি, অগ্রাধিকার শেয়ারকেও শেয়ার বলি, তার মানে একটা বৈশিষ্ট্য মিলে গেল, তাই না? আবার দেখো সাধারণ শেয়ারের জন্য লভ্যাংশ দিই, অগ্রাধিকার শেয়ারের জন্য কি দেই? লভ্যাংশ, আরেকটা বৈশিষ্ট্য মিলে গেল। দেখো ঋণপত্রের জন্য নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়, আর অগ্রাধিকার শেয়ারের জন্য নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়, মিলে গেছে? বন্ডের বৈশিষ্ট্য বা ঋণপত্রের বৈশিষ্ট্য। ঋণপত্রের টাকা ফেরত দেওয়া হয়, আবার অগ্রাধিকার শেয়ারের টাকাও কি করা হয়? নির্দিষ্ট মেয়াদকাল শেষে ফেরত দেওয়া হয়, মিলছে? ঋণপত্র যারা ক্রয় করে তারা কোম্পানির ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে না, বোর্ড অফ ডিরেক্টরসে তারা আসতে পারে না। সেমভাবে যারা অগ্রাধিকার শেয়ার ক্রয় করে তারাও কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসে আসতে পারে না। তার মানে বোঝা গেল যে অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য এবং ঋণপত্রের কিছু বৈশিষ্ট্যের কী করা হচ্ছে? কম্বিনেশন ঘটানো হচ্ছে। দ্যাটস ওয়াই অগ্রাধিকার শেয়ার হচ্ছে হাইব্রিড সিকিউরিটি। ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? দেখো স্যার, এই যে বন্ড, এই বন্ডটা যদি সরকার ইস্যু করে, কে স্যার? সরকার যদি ইস্যু করে বা বিক্রি করে, তাহলে এটার নাম হয়ে যায় ট্রেজারি। কি হয়ে যায়? যেই বন্ড সরকার বা সরকারের কোনো প্রতিনিধি ইস্যু করে, ধরো বাংলাদেশ ব্যাংক অথবা সরকারের অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ, এই টাইপের বন্ডকে আমরা কি বলি স্যার? ট্রেজারি বন্ড। আর যেই বন্ড কোম্পানি ইস্যু করে, কোনো বেসরকারি কোম্পানি ইস্যু করে, সেই বন্ডকে আমরা কি বলি? কর্পোরেট বন্ড। কি বলি স্যার? কর্পোরেট বন্ড। এটা হলো ট্রেজারি বন্ড, আর এটা কি স্যার? কর্পোরেট বন্ড। তাহলে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের ভিত্তিতে বন্ডকে আমরা কয় ভাগ করতে পারি? দুই ভাগ। একটা কি? ট্রেজারি বন্ড, আর একটা কি? কর্পোরেট বন্ড। সরকার যদি বন্ড বাজারে বিক্রি করে, ওই বন্ডের নাম হয়ে যাবে ট্রেজারি বন্ড। আর যদি কোনো বেসরকারি কোম্পানি বাজারে বন্ড বিক্রি করে, সেই বন্ডের নাম হয়ে যাবে কি? কর্পোরেট বন্ড। ওকে, এখন ধরো একটা সাধারণত বন্ডকে আমরা ঝুঁকি মুক্ত বিনিয়োগ বলি, হ্যাঁ, কারণ তুমি যখন কোনো কোম্পানির বন্ড কিনবা বা কোনো বন্ড কিনবা, তখন কিন্তু তুমি ওই কোম্পানির ঝুঁকি নিচ্ছ না। কোম্পানি অনেক লাভবান হোক বা একদম লাভবান না হোক, কোম্পানির ক্ষতি হোক, এইগুলা কিন্তু তুমি দেখবা না। তুমি টাকা দিছো, বছর যাবে বা নির্দিষ্ট মেয়াদ পর নির্দিষ্ট হারে তুমি সুদ পাবা, এবং কোম্পানি এটা দিতে বাধ্য, না দিলে তুমি কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবা, বুঝছো? কিন্তু তুমি যদি সাধারণ শেয়ার কিনো, তুমি কিন্তু কোম্পানির মালিক, সো কোম্পানির লাভ হলে তুমি লভ্যাংশ পাবা, আর নাইলে পাবা না। এখন কোম্পানির লাভ হয় নাই, তুমি লভ্যাংশ পাচ্ছ না, দ্যাটস ওয়াই তুমি কিন্তু কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে না। আবার কোম্পানির কাছে যে তুমি দাবিও করতে পারবে না আমার টাকা ফেরত দেন, কারণ সাধারণ শেয়ারের টাকা কোম্পানির জীবনও ফেরত দিবে না। হ্যাঁ, তুমি চাইলে তোমার শেয়ারটা শেয়ার বাজারে বেচতে পারো, তখন একটা ঝামেলা আছে, হয়তো অন্যরা কিনতে চাইবে না, দাম কমে যাবে। এই হলো বিষয়। তার মানে সাধারণ শেয়ার কেনা মানে তুমি কি করতেছো? কোম্পানির সমস্ত দায়ভার, ঝুঁকি গ্রহণ করতেছো। এই কারণে সাধারণ শেয়ারকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের সিকিউরিটি বলে। কিন্তু তুমি যখন বন্ড কিনতেছো কোনো কোম্পানি, তুমি কিন্তু ওই কোম্পানির কোনো দায়ভার নিচ্ছ না, কোনো ঝুঁকি নিচ্ছ না। আমার মানে নির্দিষ্ট মেয়াদ পর নির্দিষ্ট পরিমাণ সুদ দিবেন, বা শেষ, আর মেয়াদকাল শেষে আমার বন্ডের টাকা ফেরত দিবেন। এই হলো চুক্তি। যদি কোম্পানি এই চুক্তি পূরণ করতে ব্যর্থ হয়, তুমি কোম্পানির বিরুদ্ধে মামলা করবা, হ্যাঁ, আদালত তাদের ডাকবে, তাদের বিরুদ্ধে গার্নিশি আদেশ জারি করবে, এমন হইতে পারে কোম্পানি তাদেরকে দেউলিয়া, মানে আদালত দেউলিয়া ঘোষণা করতে পারে, বুঝছো? এরকম অনেক কিছুই হইতে পারে। দ্যাটস ওয়াই বন্ড হচ্ছে ঝুঁকি মুক্ত বিনিয়োগ। কি স্যার? তবে একটা ঝুঁকি রয়েই যায়, যেটা ক্রেডিট রেটিং করা হয়। হ্যাঁ, অনেক কোম্পানি আছে যারা ঋণ নেওয়ার পর দেউলিয়া হয়ে যেতে পারে। তোমার থেকে আমি ঋণ নিলাম 100 কোটি টাকা, কিন্তু আমি এমন লস খাইছি যে আমার হাড্ডি গুড্ডি বেচলেও মনে করো 1 কোটি টাকা হবে না বা 100 কোটি টাকা হবে না। ধরো সব বিক্রি করে আমার ধরো কত 20 কোটি টাকা হবে। তাহলে এখন বলো, আমাকে যদি দেউলিয়াও ঘোষণা করা হয়, আমার পক্ষে কি তোমার সমস্ত ঋণ পরিশোধ করা সম্ভব? বলো, সম্ভব না? সম্ভব না। তাহলে আমি এখানে কি বলতে পারি? যে তুমি যদি কোনো কোম্পানির বন্ড কেনো, তো সাধারণত এটা ঝুঁকিমুক্ত মনে হলেও এখানে একটা ঝুঁকি রয়ে গেছে। সেটা কি ঝুঁকি? টাকা না পাওয়ার ঝুঁকি, ফেরত
না পাওয়ার ঝুঁকি বা দেউলিয়াত্বের ঝুঁকি, তাই না? কিন্তু তুমি যদি কোনো সরকারি বন্ড কেনো, ট্রেজারি বন্ড কেনো, আচ্ছা বলো তো সরকারের কি এরকম কোনো মানে সম্ভাবনা আছে? না, সরকার নিজের ফান্ড থেকে তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে টাকা ছাপায় তোমারে দিয়ে দিবে। তো সরকারই তো একমাত্র টাকা ছাপাইতে পারে, এছাড়া আর কেউ পারে? এই কারণেই বলা হয় যে ট্রেজারি বন্ড হলো একদম বিশুদ্ধ ঝুঁকি, মানে 100% ঝুঁকিমুক্ত মানে ঋণের উৎস আর কি, বা ঋণের দলিল এরকম, হ্যাঁ, বা ঝুঁকিমুক্ত আয়ের উৎস। বুঝছো নাকি বুঝো নাই? গুড। এবার আসলে আমরা গতে যাই। গত বলছে উদ্দীপকে উল্লেখিত বিটাফোন লিমিটেডের বন্ডটি যদি 0 কুপন বন্ড হয়, স্যার কুপন মানে কি? সুদ। অ্যান্ড সুদ দিলে এটাকে আমরা কি বলবো? কুপন বন্ড। সুদ না দিলে 0 কুপন বন্ড। তাহলে যে বন্ডের জন্য সুদ দেয়া হয় ওই বন্ডটাকে আমরা কি বলি? কুপন বন্ড। যে বন্ডের জন্য কোনো সুদ দেয়া হয় না সেই বন্ডকে আমরা কি বলি? 0 কুপন বন্ড। তো প্রশ্ন হলো, যদি বিটাফোন লিমিটেডের বন্ডটা 0 কুপন বন্ড হয়, অর্থাৎ আমরা এখানে যে কুপন দেখতেছি এটা এখন আমরা বাদ দিব। যদিও আচ্ছা তোমরা বলো, বিটা কোম্পানির বন্ড কি 0 কুপন বন্ড নাকি কুপন আছে? তার মানে এটা কুপন বন্ড। এটা কি কুপন বন্ড, কিন্তু প্রশ্নে বলছে আর কি কন্ডিশনাল, যদি 0 কুপন বন্ড হয়। তার মানে 0 কুপন বন্ড হইতে হলে কি হইতে হবে? কুপন থাকা যাবে না, সুদ থাকা যাবে না। তাহলে আমরা সুদটাকে বাদ দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে বলো তো? সেক্ষেত্রে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত হবে? এই যে বন্ডের বর্তমান মূল্য, বন্ডের প্রকৃত মূল্য, বন্ডের অন্তর্নিহিত মূল্য, এইগুলাকে আমরা সংক্ষেপে কি বলি? ভিবি। তাহলে প্রশ্ন হলো ভিবি কত হবে? ওকে স্যার, তাহলে চলো আমরা এটা করে ফেলি। দেখো যদিও প্রশ্নে কুপন দেয়া আছে, বাট আমরা কি কুপনটাকে ব্যবহার করব বলো? হ্যাঁ, না আমরা কিন্তু কুপনটাকে ব্যবহার করব না। তাহলে আসো আমরা এখানে গ লিখি। দেওয়া আছে, আচ্ছা দেয়া আছে, কি কি দেয়া আছে? এটা কিন্তু বিটা, তাই না? আচ্ছা দেয়া আছে, ফার্স্টে আমরা লিখি ফেস ভ্যালু। ফেস ভ্যালু দেয়া আছে কয় টাকা? 1000 টাকা। আচ্ছা এরপরে আমরা কি লিখবো? এন, মেয়াদকাল দেয়া আছে, রাইট? কয় বছর? 5 বছর। এরপরে কি লেখার কথা? আই। আই কত হবে? এই যে ফেস ভ্যালু 1000, এটার উপরে কয় পার্সেন্ট? 10%, ইকুয়াল কয় টাকা হয়? 100 টাকা, তাই না? এটা লেখার কথা, কিন্তু আমরা এটা লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা যদি আই লিখি তাহলে তো এটা কুপন বন্ড, কারণ ইন্টারেস্ট থাকলে বা সুদ থাকলে এটা কি বন্ড হয়ে যায়। বাট কোয়েশ্চেনে আমাদেরকে কি বলছে? যদি 0 কুপন বন্ড হয়, তার মানে আমি সুদের পরিমাণটা লিখবো না। ওকে, দেন বাকি রইল কি? এই যে বাজার সুদের হার কেডি, তাই না? তাহলে কেডি, বাজার সুদের হার কেডি কয় পার্সেন্ট? 15%। দেখো কেডিকে অলওয়েজ পয়েন্ট করে ফেলতে হবে। কি করতে হবে? পয়েন্ট। আইকে অলওয়েজ টাকা করতে হবে, কিন্তু কেডিকে অলওয়েজ কি করতে হবে? পয়েন্ট। এটা একটু মাথায় রাখবা। কুপন হার, সুদের হার, কুপন সুদের হার, এগুলাকে অলওয়েজ কি করে ফেলবা? টাকা। কিন্তু কেডিকে অলওয়েজ কি করে ফেলবা? পয়েন্ট। কি করে ফেলবা? পয়েন্ট। তাহলে আমরা জানি, আচ্ছা অতএব আমাদেরকে কি বের করতে হবে? ভ্যালু অফ বন্ড কত, ভিবি কত। তো আমরা এখানে লিখি, আমরা জানি, আচ্ছা আমরা কি জানি বলো? ভিবি বের করার জন্য গত ক্লাসে আমরা কয়টা ফর্মুলা শিখেছিলাম? 3টা। ভিবি, ভ্যালু অফ বন্ড বের করার সূত্র কয়টা? 3টা সূত্র। এবং এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র ডিপেন্ড করে কয়টা কথার উপর, কয়টা তথ্যের উপর? 1 সুদ, 2 সময়। যদি সুদ এবং সময় দুইটাই থাকে তাহলে আমরা সবচেয়ে বড় সূত্রটা অ্যাপ্লাই করব। শুধু সময় থাকলে মাঝারি সূত্রটা, শুধু সুদ থাকলে ছোট সূত্রটা, তাই না? আমরা শিখেছিলাম না বেসিক ক্লাসে? আচ্ছা তাহলে এখন বলো, এই ভিবির ফর্মুলা লেখার সময় আমরা কয়টা জিনিস সার্চ করব? সময় আছে কিনা, সুদ আছে কিনা। বলো এখানে সময় আছে না নাই? আছে, ইয়েস। এই যে সময় আছে, সুদ আছে, কোথায় আছে? কেডি তো সুদ না, সুদ তো আই। সুদ আছে না নাই? নাই। তাহলে শুধু সময় আছে, সুদ নাই। তাহলে শুধু সময় আছে, সুদ নাই। কোন সূত্র? মাঝারি। কোনটা? মাঝারি। তো মাঝারি সূত্রটা আমরা সবাই জানি, MV1 + KD পাওয়ার N,
তাই না? তাহলে আমরা ভ্যালু অফ বন্ড নির্ণয়ের জন্য কোন ফর্মুলা ব্যবহার করতেছি? এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। এখন একটা বিষয় খেয়াল করো তো স্যার, এই যে এমভি কথাটার মানে কি? পরিশোধ্য মূল্য। একটু আগে আমি বলছিলাম, তোমরা অনেকেই বোরিং ফিল করছো, এত কথা স্যার কেন বলে? কারণ ওই কথা না বললে তো তুমি ম্যাথ বুঝবা না। তো এমভি মানে পরিশোধ্য মূল্য। পরিশোধ্য মূল্য, ওই যে বললাম প্রশ্নে কয়টা মূল্য দেওয়া থাকে? 4টা। গায়ে যেটা লেখা থাকে এটা কি? ফেস ভ্যালু। আমরা যে দামে কিনি বাজার থেকে বা কোম্পানি বেচে ওটা কি? সেলস ভ্যালু, তাই না? আর মেয়াদকাল কত? 5 বছর। 5 বছর পর কোম্পানি আমাকে যে টাকাটা ফেরত দেবে সেটার নাম কি? পরিশোধ্য মূল্য বা এমভি। এখন বলো, এই প্রশ্নে কোথাও মেনশন করছে যে 5 বছর পর কত টাকা ফেরত দেওয়া হবে? তার মানে ফেস ভ্যালু ফেরত দেওয়া হবে। সাধারণত ফেস ভ্যালুটাই ফেরত দেওয়া হয়, বুঝছো? তাহলে এমভি সম্পর্কে যদি কিছু না বলে, পরিশোধ্য মূল্য সম্পর্কে না বলে, তাহলে আমরা ধরে নিব ফেস ভ্যালুটাই কি? পরিশোধ্য মূল্য। তার মানে কয় টাকা বলো তো স্যার? 1000 টাকা। বুঝা গেল? ইকুয়াল, তাহলে কত হচ্ছে? 1001 প্লাস 0.15। এখানে এন কত স্যার? 5 বছর। ইকুয়াল, এখন জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আমাকে একটা ক্যালকুলেটর দাও প্লিজ। 1000 ভাগ 1.15 পাওয়ার 5 ইকুয়াল, তাহলে আমরা পাচ্ছি কত স্যার? 497.1767 টাকা। এটা প্রায় লিখে দিব। আমরা কি বুঝতে পারলাম? 497.1767 টাকা প্রায়। বুঝেছো স্যার সবাই? ওকে, অনেক ইয়াম্মি না? খুবই টেস্টি একটা ম্যাথ, তাই না? আসলে ম্যাথ এমনই, যারা ম্যাথকে ভয় পায় এরা বেসিক্যালি বলদ ছাড়া আর কিছুই না। ম্যাথ হলো সবচেয়ে ইজিয়েস্ট। কেন? থিওরি পড়তে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, বাট ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট কমন কিছু কথা মাথায় রাখবা, কিছু কমন ফর্মুলা শিখে নিবা, কখন কোনটা অ্যাপ্লাই করবা বুঝে নিবা, বাস এনাফ। এইবার দেদারসে শুধু করতে থাকবে। আমার তো সিজিপি হাই ছিল এই ম্যাথের কারণে। আমি যখনই দেখতাম কোনো থিওরি আছে আমার হার্ট অ্যাটাকের অবস্থা হতো। আমি অলওয়েজ থিওরিতে ডাব্বা মারতাম। ম্যাথ মানেই মনে করো আমার যে মানে বিবিএর এমবিএর দেখা গেছে তোমার ওই বিজনেস ম্যাথমেটিক্স A+, স্ট্যাটিস্টিক্স A+, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টিং A+, ফাইন্যান্স A+, ইকোনমিক্স A+, হ্যাঁ, তোমার SCM আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট A+, এসব ম্যাথমেটিক্যালগুলো A+। আর ডাব্বা খাইছি যে ম্যানেজমেন্টে, মার্কেটিংয়ে তো আমি B+ পেয়েছি, ম্যানেজমেন্টে তাও আমার এ দিছে টাইনা টুইনা, মার্কেটিংয়ে B+। ওই একটা ম্যাডাম ছিল, আল্লাহ এর জান্নাত নসিব করব, এই মহিলার জন্য আমার সিজিপিএ মনে করো যে ইয়েতে চলে আসছে, 8.9-এ চলে আসছে, 8.6-এ, 3.86। হ্যাঁ, আচ্ছা না, আমার 3.94 ছিল, ওইখান থেকে কমে 3.86 হয়ে গেছে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা কি গ কমপ্লিট করলাম? গুড। এবার আসো ঘ। তো আমরা একটু ঘটা করে ফেলি। উদ্দীপকে উল্লেখিত নীলু ও আতিয়া লিমিটেড, তার মানে একটাকে নীলু লিমিটেড, আরেকটাকে আতিয়া লিমিটেড, এই দুইজনের বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তার মানে এখন তুমি কি করবা? আবারও ভিবি করবা, নীলুর ভিবি, আতিয়ার ভিবি। তাহলে চলো আমরা ভিবি করে ফেলি। এবং সেম, বাট এখানে একটা মজার জিনিস আছে, ওইটা আমি তোমাদের দেখাবো। এই যে আমি যে ম্যাথটা করার আগে, এই যে এই ম্যাথটা করার আগে আমি যে অনেকগুলো কথা বললাম না, এই কথাগুলো দেখবা কত দরকার, এই ম্যাথের সাথে কতটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমরা বলছিলাম ফেস ভ্যালু যা, তার চেয়ে যদি বাজার মূল্য বা ভ্যালু অফ বন্ড বা বন্ডের মূল্য বেশি হয়ে যায়, এটাকে কি বলা হবে? অধিহার, অধিমূল্য বা অধিহার বা প্রিমিয়াম। ফেস ভ্যালু যা, তার চেয়ে যদি বাজার মূল্যটা কম হয়ে যায় বা বন্ডের মূল্যটা যদি কম হয়ে যায়, এটা কি হবে? অবহার। তো ওই কনসেপ্টটা এখানে কাজে দিবে। হ্যাঁ, আগে আমরা নির্ণয় করি। তো আমরা এখন ঘ করব। ফার্স্টে কে? নীলু নাকি? আচ্ছা, নীলু লিমিটেড। আচ্ছা, নীলু লিমিটেডটাই ফার্স্টে করি। তো আমরা স্যার ফাইন্যান্সের ম্যাথগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি যদি করতে চাই, আমাদেরকে গিভেন দ্যাটগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে। গিভেন দ্যাটে উল্টাপাল্টা করলে ম্যাথ ভুল হয়ে যায়। হ্যাঁ, তোমরা তো দেখছো যে গিভেন দ্যাটে যদি এন থাকে, আই থাকে, একরকম ফর্মুলা, শুধু এন থাকলে আরেক রকম, শুধু আই থাকলে আরেক রকম। তো তোমাকে কিন্তু সব কিছু
গিভেন দ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে হবে। তো নীলু লিমিটেডের ফেস ভ্যালু কত স্যার বলো তো? এই যে নীলুর ফেস ভ্যালু কত? 10,000। মেয়াদকাল কত? এন 7 বছর। অভিহিত মূল্য কত? এটা কি আই 9%, রাইট? এরকম না? তাহলে ফেস ভ্যালু কত? 1,000 টাকা। ও সরি, 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা। অ্যান্ড দেন আই কত হবে? এই 10,000-এর কয় পার্সেন্ট বলো তো স্যার? 9%। ইকুয়াল বা 900 টাকা। ঠিক আছে স্যার? আচ্ছা, এন আছে না? এন হলো কত? 7 বছর। ওকে, আর কি দরকার? কেডি। ওই আগেরটাকে আমরা কেডি ধরে নিলাম। উল্লেখ হয়েছে বর্তমান বাজার সুদের হার 15%। এই বাজার সুদের হার, আচ্ছা বাজারটা কি শুধু নীলুর জন্য? বাজারটা কি শুধু আতিয়ার জন্য? বাজারটা কি শুধু বিটা বেটার জন্য? নাকি সবার জন্য? সবার জন্য। সো বাজার সুদের হারটা সবার জন্যই প্রযোজ্য, তার মানে কেডিটা সবার জন্য। ওকে, তো কেডি কত স্যার? 15% বা 0.15। দেখো, তো সুদের হারটাকে আমরা টাকায় কনভার্ট করছি, বাট কেডিটাকে পয়েন্ট। অতএব আমরা এখন কি করবো বলো? ভিভি ইকুয়াল হোয়াট? ভিভি ইকুয়াল, এখন ভিভি নির্ণয়ের কয়টা ফর্মুলা আছে? 3টা, বড়, মাঝারি, ছোট। তো আমরা এই যে ফর্মুলা ইউজ করি কার উপর ডিপেন্ড করে? সুদ আর কি সময়, আই এবং এন। বলো, আই আছে না নাই? এন আছে না নাই? তাহলে এখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? বড় ফর্মুলাটা। তাহলে বড় ফর্মুলাটা কি? আই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন বাই কেডি প্লাস এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, রাইট? এটা হলো যে প্রেজেন্ট ভ্যালুর ইউনিটির ফর্মুলা, আর এটা হলো প্রেজেন্ট ভ্যালু লামসামের ফর্মুলা। এটা সাধারণ বৃদ্ধি, আর এটা কি এককালীন, রাইট? এবং দুটোটাই প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। ওকে, এবার আসো, তাহলে আমরা আই তো জানি। আই কয় টাকা স্যার? 900 টাকা। তাহলে 1 মাইনাস 1 প্লাস 0.15 পাওয়ার কত? 5 বছর না? ও সরি, 7 বছর। 7, ওকে, ডিভাইডেড বাই 0.15 প্লাস এমভি কত? আচ্ছা, এমভি কিছু বলছে? তো আমরা জানি পরিশোধ্য মূল্য। এমভি মানে কি? এটার মেয়াদকাল কয় বছর? তো 7 বছর পর কোম্পানি যে টাকাটা ফেরত দিবে বিনিয়োগকারীদের, ওইটাই হলো এমভি। কিছু বলছে কত ফেরত দিবে? তার মানে আমরা ওই ফেস ভ্যালুটাকে এমভি ধরবো। কয় টাকা? 10,000 টাকা। ওকে স্যার, 1 প্লাস 0.15 পাওয়ার কত হবে? 7 ইকুয়াল 900 গুণ এতটুকুর মান আর কি। তো তোমরা এটা একসাথেই করে ফেলতে পারো, যে ফার্স্টে 1 লেখো, মাইনাস আছে মাইনাস দাও, উপরে 1 আছে 1 দাও, এই দাগটা মানে ভাগ দিলাম। এবার ব্র্যাকেট দিলাম 1 প্লাস 0.15 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার চিহ্ন চেপে 7 দিলাম, ইকুয়াল। তার মানে পুরোটার মান আমরা পেয়ে গেছি, তাই না? এখন এই পুরোটাকে আমরা কি করব? ভাগ দিব। যে মান পেলাম এই পুরো মানটাকে ভাগ দিব 0.15 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 4.1604। ওকে, প্লাস এখন এই দুটাকে গুণ করে দিই, গুণ 900, তাহলে হয় 3744.3778। ওকে, মানে দশমিকের পর 4 ঘরই নিলাম। আচ্ছা, এখন দেখো, কেউ 3 ঘর নিলেও হবে, দশমিকের পর যত বেশি ঘর নিবার রেজাল্ট তত অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে আমরা 10,000কে ভাগ দিচ্ছি 1.15 পাওয়ার 7 দিয়ে, তাহলে হয় 3759.3704 আচ্ছা 3704 প্লাস 3759.3704 ইকুয়াল। এখন আমরা এই দুইটাকে যোগ করে দিই, যোগ 3744.3778 যোগ 3759.3704 ইকুয়াল 7,503.75 টাকা প্রায়। বুঝতে পারলাম? তাহলে এই যে নীলু লিমিটেডের যে বন্ড,
যার গায়ে লেখা আছে কত 10,000, বাট এটার অ্যাকচুয়াল বাজার মূল্য, প্রকৃত বাজার মূল্য বা বর্তমান বাজার মূল্য বা বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য কত 7,503। এখন বলতো ফেস ভ্যালুর তুলনায় বর্তমান মূল্যটা বেশি না কম? বেশি না কম? কম। তাহলে এই বন্ডটা কিভাবে বিক্রি হবে? নো, অবহারে। কিভাবে বিক্রি হবে? অবহারে বিক্রি হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, আমি সংক্ষেপে লিখি, যেহেতু ভিভি এখানে, আচ্ছা, যেহেতু ফেস ভ্যালু গ্রেটার দেন ভিভি, সেহেতু বন্ডটি বাজারে অবহারে বিক্রি হবে, রাইট? অবহারে বিক্রি হবে, ইস্যু করা হবে। আমি কি বোঝাতে পারছে? তাহলে গায়ে যে দাম লেখা আছে তার চেয়ে যদি বাজার মূল্যটা কম হয় বা বর্তমান বাজার মূল্যটা কম হয় বা প্রকৃত মূল্যটা কম হয়, তার মানে বুঝতে হবে বন্ডটা কীভাবে বিক্রি হবে? অবহারে বিক্রি হবে। ওকে, আচ্ছা স্যার, এবার এটা কে গেল? নীলু। নীলুর পরে কে? আতিয়া। আচ্ছা চলো আমরা আতিয়ারটাও দেখি। আচ্ছা কি কি দেয়া আছে? দেয়া আছে আতিয়ার কি কি ইনফরমেশন দেওয়া আছে? আচ্ছা, আতিয়ার কি কি দেয়া আছে? ফেস ভ্যালু দেয়া আছে। ফেস ভ্যালু কয় টাকা? 1,000 টাকা। আর কি দেয়া আছে? বছর, 8 বছর, এন 8 বছর। আর কি দেয়া আছে বলো? আই দেয়া আছে না, কুপন? তাহলে আই কত? ওই 1,000-এর কয় পার্সেন্ট? 20%, বা কত হবে? 200 টাকা বা 200 টাকা। আরেকটা তথ্য দেয়া আছে, সেটা কি? কেডি। কেডি তো সবার জন্যই প্রযোজ্য, 15%, তাই না? এটা না, কেডি ইকুয়াল 15% বা 0.15 হলো। অতএব আমরা কি নির্ণয় করতে চাই? ভিবি কত, ভ্যালু অফ বন্ড কত, রাইট? তাহলে আমরা জানি, তার মানে সেম ফর্মুলাই হবে, কারণ সময় আছে আবার সুদও আছে, সময় সুদ দুইটাই আছে। তাহলে ভিভির ফর্মুলা কি হবে বলো? আই ইন্টু 1 মাইনাস 1 প্লাস কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি, তাই না? প্লাস এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। ঠিক আছে স্যার? আচ্ছা, ইকুয়াল, তাহলে এখন আই কত বলো? আমরা আই পেলাম 200 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.15। এটার মেয়াদকাল কয় বছর? 8, 0.15, রাইট? প্লাস এমভি কত বলে নাই কিছু, তাহলে ফেস ভ্যালুটাই ধরে নিতে হবে 1,000, তাই না বলো? 1 প্লাস 0.15 পাওয়ার কত? 8 ইকুয়াল 200 গুণ 4.4873 ইকুয়াল গুণ 200, 897.4643 প্লাস, আচ্ছা 1,000 ভাগ 1.15 পাওয়ার 8, তাহলে 326.9018, 326.9018 ইকুয়াল, এখানে এই দুটাকে আমরা যোগ করে দিই, যোগ করলে কত হয়? 897.4643, তাহলে 1224.3661 টাকা প্রায়, তাই না? ওকে, তাহলে দেখো আমরা আতিয়ার যে বন্ড নিয়ে, মানে আতিয়া লিমিটেডের, এটা তো আতিয়া লিমিটেড, রাইট? আচ্ছা, আতিয়া লিমিটেডের বন্ডের ক্যালকুলেশন করে আমরা কি পেলাম?
ভ্যালু অফ বন্ড বা বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের বর্তমান বাজার মূল্য বা বন্ডের প্রকৃত মূল্য কত 1224, অর্থাৎ বন্ডটা বাজারে বিক্রি হবে কয় টাকায়? 1224 টাকায়। কিন্তু বন্ডের ফেস ভ্যালু কত? তাহলে বন্ডের ফেস ভ্যালু 1000, বাট বাজার মূল্য হবে কত? 1224। তাহলে ফেস ভ্যালুর চেয়ে মার্কেট ভ্যালুটা কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে এটা কি? অধিহার। সেম কথাটা আমরা এখানে বলতে পারি, ধরো এখানে আমরা লিখতে পারি যেহেতু এখানে ফেস ভ্যালু লেস দেন ভিবি, সেহেতু এটা কি হবে? অধিহার হবে, রাইট? মানে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু ফেস ভ্যালু ইজ লেস দেন ভিবি, বা লিখিত মূল্যের চেয়ে বাজার মূল্যটা বেশি বা প্রকৃত মূল্যটা কি বেশি, সেহেতু বন্ডটি বাজারে অধিহারে বিক্রয় হবে। এইটাই তোমার কাছে চাইছে যে উদ্দীপকে উল্লিখিত নীলু আতিয়া লিমিটেডের বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করলাম এবং কোনটি অধিহারে ও অবহারে বিক্রয় হবে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা কি কারণ ব্যাখ্যা করতে পারলাম? আমি আবার লাস্ট একটু বলে দিই যে আমরা নীলু লিমিটেডের প্রাপ্ত তথ্যের আলোকে বর্তমান বাজার মূল্য নির্ণয় করলাম বা বর্তমান মূল্য নির্ণয় করলাম, যেটা কত? 7503 টাকা, এবং ফেস ভ্যালু 10,000, বর্তমান বাজার মূল্য বা বর্তমান মূল্য কত? 7503। যেহেতু ফেস ভ্যালুর চেয়ে বাজার মূল্যটা কম বা বর্তমান মূল্যটা কম, সেহেতু এই বন্ডটা কিসে বিক্রি করা হবে? অবহারে। আর আতিয়ার ফেস ভ্যালু কত? 1000, কিন্তু বর্তমান মূল্য 1224। যেহেতু আতিয়ার বন্ডের ফেস ভ্যালুর চেয়ে বর্তমান মূল্য বা বর্তমান বাজার মূল্য বা প্রকৃত মূল্যটা বেশি, সেহেতু এই বন্ডটা বাজারে কিভাবে বিক্রি হবে? অধিহারে বিক্রি হবে। ওকে, তাহলে ফেস ভ্যালুর তুলনায় ভিবি বেশি হলে কি? অধিহার। ফেস ভ্যালুর তুলনায় ভিবি কম হলে কি হবে? অবহারে। বুঝছো? আর যদি দুটো ইকুয়াল হয়, সমহারে। ওকে স্যার, ম্যাথটা কি অনেক টেস্টি ছিল না? খুবই ইয়াম্মি।